প্রিয় দর্শক, শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন টকশো মুক্তমত। আজকের পুরা মুক্তমত অনুষ্ঠানে আমরা সংসদে প্রস্তাবিত যে বাজেট উত্থাপিত হয়েছে সেই বাজেট এবং এর বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আমরা কথা বলবো, এবং সে কারণের জন্য আমাদের এখানে অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম এ মান্নান এমপি, এবং আরেকজন বিশিষ্ট অর্থনীতিবিদও তিনি রয়েছেন আমাদের সাথে, সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সাথে। আমরা দুজন অতিথির সাথে এই সমগ্র অনুষ্ঠান জুড়েই এই ঘোষিত বাজেট নিয়ে কথা বলবো। বাজেটের কি পেলাম না, এই বাজেট কি মধ্যবিত্তের বাজেট, নিম্নবিত্তের বাজেট নাকি না উচ্চবিত্তের বাজেট, এই বাজেটটি কতখানি আমাদের জনমনে স্বস্তি দিতে পেরেছে বা কতখানি আরও বেশি দেওয়া দরকার সে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা জানি যে ইতিমধ্যে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে, যাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,79,000 কোটি টাকা এবং ঘাটতি থাকছে 2,14,681 কোটি টাকা, যা মোট জিডিপির 6.1%। এই সব মিলিয়ে এই বাজেটকে আমরা দেখেছি যে 50 বছরের মধ্যে সবচাইতে বড় বাজেট হিসাবে আমরা দেখেছি। অতিমারের এই সময় বাজেটটি জীবন জীবিকার বাজেট হিসাবে আমরা আখ্যায়িত করছি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে এই বাজেট নিয়ে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ সকলের মধ্যে কিন্তু পুরোপুরি তৃপ্তি হয়তোবা দেওয়া সম্ভব হয় না, তবু বলি যে স্বাস্থ্য খাত, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা সব মিলিয়েই কিন্তু এই বাজেট নিয়ে এখনও নানা রকম মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনি সরাসরি যুক্ত রয়েছেন এবং আপনি সরকারের পক্ষে আপনার এই যে বাজেট পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য শেষে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি সেগুলি বলছেন, আপনি জানাচ্ছেন সরকার কি করতে চাচ্ছে, কি করা দরকার আরও বেশি। তো সে অবস্থার প্রেক্ষাপটে এই ঘোষিত বাজেটটাকে আপনি একজন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি একটি মন্তব্য যে 50 বছরের বৃহত্তম বাজেট, আমাদেরও 50 বছর পূর্তি আমাদের মহান স্বাধীনতার, সুতরাং সেটার জন্য নয়, এমনিতেও 50 বছর বৃহত্তম বাজেটটা, এটার একটা সহজ উত্তর হলো 50 বছর বৃহত্তম অর্থনীতি তো আমাদের বাড়তে বাড়তে এমন পর্যায়ে আছে যে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বড় অর্থনীতি এখন আমাদের দখলে আছে। যেহেতু সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বড় অর্থনীতি, যেহেতু উন্নয়নশীল দেশ হিসাবে ঘাটতি বাজেট আমাদের একটা কৌশল, এটা স্বীকৃত কৌশল। এই যে ঘাটতি, প্ল্যান্ড ইচ্ছা করে ডেফিসিট ধরা হয়েছে, সেই হিসাবে বড় ঘাটতিও তো হবে, যেহেতু বড় আমাদের পরিকল্পনা, আমরা বিশাল বিশাল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পথে আছি। সেই সুবাদে আমি মনে করি যে এই বড়টাকে মন্দ হিসাবে দেখার নয়, ভালো হিসাবে দেখার। আর দ্বিতীয় যেটা মানুষের চাওয়া পাওয়া বাজেট থেকে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের নাগরিকেরা নিজেদের দেশের বাজেট সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছেন, নানা মন্তব্য করছেন, সকলেই আশা করছেন অবশ্যই যে এই বাজেট আমার জন্য মঙ্গল বয়ে আনুক। এটা ভালো দিক, কিন্তু এটা সত্য সবার জন্য সমান মঙ্গল বয়ে আনবে না। তবে সবার জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। এমনকি যে সবচেয়ে নিম্ন আয়ের, শূন্য আয়ের কোঠায় আছে আমাদের যে নাগরিক, তার জন্য এই যে বাজেটটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, এবং আমরা পারবো, আমরা বিশ্বাস, তাহলে তার জন্য কিছু মঙ্গল বয়ে আনবে। মঙ্গলের প্রবাহের মধ্যে তারতম্য হবে, কেউ মঙ্গল একটু বেশি পাবে, কেউ মঙ্গল কম পাবে। কারা মঙ্গল বেশি পাবে? মঙ্গল বেশি পাবে যার কাছে মঙ্গল হাতে নেওয়ার কলকাঠি বেশি আছে, সম্পদ বেশি আছে। সম্পদ টানে, ঘি টানে, পানি টানে, প্রাকৃতিক দুনিয়াতে বলা হয়। ঠিক তেমনি যার কাছে আর্থিক সম্পদ বা অন্যান্য বৈষয়িক সম্পদ বা ইন্টেলেকচুয়াল সম্পদ, বুদ্ধির সম্পদ বেশি, সে বেশি পাবে, যার কাছে কম পাবে। তবে আমাদের জন্য সন্তুষ্টির ব্যাপার আমরা মনে করি যে এই বাজেটটা যদি আমরা পুরোপুরি, যদি নয় আমরা অবশ্যই করব, তাহলে সর্বনিম্ন যে ব্যক্তিটি তারও কিছু মঙ্গল হবে, এবং সেটাই আমাদের সান্ত্বনা। কারণ আমরা রাজনৈতিক দল হিসাবে যে আমাদের মহান স্বাধীনতার যে অন্যতম চালিকা চিন্তা ছিল যে আমরা একটা নিগৃহীত, নিপীড়িত, একদম লুণ্ঠিত জাতি, আমাদের আধ পেটা খেয়ে থাকতে হচ্ছে, আমরা বৈষম্যের শিকার, এবং আমরা পরাধীন শক্তি কর্তৃক লাঞ্ছিত, সেখান থেকে বেরিয়ে এসে আমরা নিজেরা পাতে মাছে বাস করতে। এগুলি তো আমাদের আসলে অনেক অতীত স্মৃতি, এগুলি অনেকবার বলা হয়েছে যে আমরা আসলে আধাবেলা খেতাম,
বা খাবার পেতাম না, একটা সময় আমরা জামা কাপড় পেতাম না। পৃথিবীর প্রযুক্তির উৎকর্ষণ হয়েছে, পৃথিবীতে কিন্তু এখন কম সংখ্যকই মানুষ রয়েছে যারা খুব অতিমারি না হলে বা কোনো রকম কোনো ঝড় বৃষ্টি বন্যা না হলে না খেয়ে থাকে। তো সেই বিষয়গুলো আসলে বারবার উল্লেখ করে আসলে সরকারের যে প্রোপাগান্ডা সেটি করার চাইতে বরঞ্চ আমরা এই যেটি বলছিলেন আপনি যে একেবারে অতি ক্ষুদ্র যে মানুষটি সেই মানুষটাও কোনো না কোনো সুবিধা পাবে, কিন্তু সেই সুবিধার পরিমাণটা যদি কম হয়, তার যদি বেঁচে থাকবার শক্তি সে হারিয়ে ফেলে, সে যদি তার পুঁজি হারায়, সে যদি তার কর্মসংস্থান হারায়, তাহলে এই বাজেট দিয়ে আপনারা কতখানি এই 50 বছরের যে পূর্তির কথা বলছেন পূর্তিতে আপনারা মানুষের কাছে যেতে পারবেন? সর্বনিম্ন ব্যক্তিটির পুঁজি কি? তার হাত, তার গায়ের শক্তি। এইটা হারাবার একমাত্র পথ হল প্রাকৃতিক নিয়মে যদি সে রোগাক্রান্ত হয়ে পড়ে বা মৃত্যুমুখে পতিত হয়ে শেষ হয়ে যাবে, সেটা আমরা হিসাবে ধরছি না। সর্বনিম্ন ব্যক্তিটি এই অর্থনীতিতে, আমাদের অর্থনীতিতে সর্বনিম্ন ব্যক্তিটি যদি ঘর থেকে বেরিয়ে যায়, কোনো যন্ত্রপাতি তার হাতে নাই, ইনস্ট্রুমেন্টস নাই, বুদ্ধিও ওই পর্যায়ে নয়, তবুও সে দিনের শেষে 300 থেকে 400 টাকা হাতে নিয়ে ঘরে ঢুকবে, যেটা গত বছর আগে বা 5 বছর আগে তার পক্ষে সম্ভব ছিল না। এইটাই আমাদের পাওনা গেইন। এই 300-400 টাকা দিয়ে সে তার স্ত্রী সহ বা উভয়ে যদি বেরিয়ে যায়, তাহলে মোটামুটি কমফোর্টেবল ওই দিনের জন্য তারা বা আগামী 2 দিনের জন্য বাঁচতে পারবে। ওইটা তার তো এই যে সর্বনিম্ন ব্যক্তিটির কিন্তু কোনো পেশা নয়, সে কিন্তু একটা ভাসমান ব্যক্তি। সে রোজ সকালে তার চাকরির সৃষ্টি হয়, বাজার সৃষ্টি করে, সে নিজে সৃষ্টি করে না, যে বিশাল বাজার, সে ওই বাজারে গিয়ে ঢুকে যায় সকালবেলা খালি 2 হাত নিয়ে, এবং সন্ধ্যার সময় সে ফলটা নিয়ে বাড়িতে আসে। কালকে যে এই বাজার তাকে এইখানেই কাজ দেবে কোনো নিশ্চয়তা নেই, তবে বাজারে তার জন্য জায়গা থাকবে, এই যে ধারণা হতে পারে, যদি না অন্য কোনো অতিমারি বা রাজনৈতিক কোনো ব্যাপার ট্যাপার হয়ে তাকে বিরত না করে। সেই নিশ্চয়তা, সেই স্থিতিশীলতা আমরা অর্জন করেছি বলে আমরা এখন মনে করি যে আমাদের প্রতিনিয়ত আমাদের অর্থনীতি মানে সে তো তার যে উপার্জন যেটি বলছেন প্রতিনিয়ত তার জন্য বাধা সৃষ্টি হচ্ছে, 300 থেকে 500 টাকা সে পাচ্ছে, সেটিও কিন্তু এখন অনেক ক্ষেত্রে কর্মসংস্থানের জায়গাটা আমরা দেখেছি অতিমারির কারণের জন্য তারা কর্ম হারিয়েছে, কাজ পাচ্ছে না। কেউ হয়তো 300 থেকে 500 টাকা পাচ্ছে, কিন্তু আসলে মূলত সকলের জন্য সেই সুরক্ষা সম্ভব হচ্ছে কিনা সে আলোচনা কিন্তু আপনার কাছে আমরা আসতে চাই। আমাদের সাথে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রয়েছেন। আমরা খানিকটা আলোচনা করলাম এবং আমরা যে বিষয়টা মাননীয় মন্ত্রী বলবার চেষ্টা করলো, যেটি একেবারে অতি ক্ষুদ্র দরিদ্র মানুষটি রয়েছে তার জন্য এই বাজেট মঙ্গল নিয়ে আসবে। কিন্তু যদি আমরা স্বাস্থ্য খাতের দিকে যদি তাকাই, আমরা খাদ্য নিরাপত্তার দিকে যদি তাকাই, কর্মসংস্থানের দিকে যদি তাকাই, বিভিন্ন আলোচনা আমরা দেখতে পাচ্ছি যে সেই সব খাতগুলো কিন্তু আগের মতোই রয়েছে। অতিমারিকে বিবেচনা করে কি এই খাতগুলোকে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে কিনা, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ কিরণ, আমাকে আজকে এখানে ডাকার জন্য, এবং মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে বসতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, সম্মানের ব্যাপার। এবং সাম্প্রতিককালে এই আলোচনায় উনি সরকারের পক্ষ থেকে আমাদের সাথে থেকে বিভিন্ন নীতি বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন, এটাতে আমরা সবাই উপকৃত হয়েছি। তো আপনার যে বক্তব্যটার এইটার আমি আপনাদের একটু পিছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেটা হলো, আপনাদের স্মরণ আছে যে গত বাজেটটা দেওয়া হয়েছিল অতিমারির প্রথম ধাক্কার সময়, এবং তখন আমরা সকলে বলেছিলাম যে আরেকটু দীর্ঘমেয়াদী চিন্তা করা উচিত। তখন ধারণা করা হয়েছিল নীতি নির্ধারকদের পক্ষ থেকে যে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এটা সব স্বাভাবিক হয়ে যাবে। আমরা বলেছিলাম এটা হয় না, কারণ ঢেউয়ের পরে ঢেউ আসে। এখন দেখুন, আজকে আবার দ্বিতীয় অতিমারির ভিতরে এই দ্বিতীয় বাজেটটি হচ্ছে, এবং আমি নিশ্চিত হয়ে বলতে পারবো না যে আগামী বছরের বাজেটটি তৃতীয় ঢেউয়ের মতো হবে কি হবে না। এই কারণে প্রথম আমার যে বক্তব্যটা ছিল যে এই পুরো জিনিসটাকে একটি মধ্যমেয়াদী কাঠামোর ভিতরে দেখা উচিত, এবং সেই 2 থেকে 3 বছরের কাঠামোর ভিতরে সমন্বিত পদক্ষেপ দেখা উচিত। সেটাকে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে তার সাথে এটাকে মিলিয়ে দেখা উচিত। আমাদের এলডিসির থেকে বেরোনোর জন্য প্রথম বছর যাচ্ছে, সেটার সাথে মিলিয়ে দেখা উচিত। 1/3 সময় চলে গেছে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে, তার সাথে মিলিয়ে দেখা উচিত। তো এইটা প্রথম আমার দুঃখের আক্ষেপের জায়গাটা হলো যে 1 বছর চিন্তা থেকে এই রকমের মধ্যমেয়াদী সমস্যার সমাধান করা যায় না। কারণ কালকে যদি আপনার সমস্ত অতিমারি চলেও যায়, স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি কিন্তু আরও অনেক দিন থাকবে। যে মানুষগুলো কাজ হারিয়েছে, তাদের ঋণগ্রস্ততা হয়েছে, পুষ্টিহীনতা হয়েছে, স্কুল থেকে চলে গেছে, তাদের ক্ষেত্রে এটা থাকবে। এটা আমার প্রথম আক্ষেপ এই বাজেটটিকে নিয়ে। আমার দ্বিতীয় যে বক্তব্য আমি আপনাদের কাছে ফিরে আসতে চাই, সেটা হলো এই নীতি প্রণয়ন এই বছরের বাজেটকে আমাদের অনুধাবন করতে হলে আমরা গত বছরের এপ্রিল মাসে, আমি মার্চ মাসে আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে মার্চ মাসের 8 তারিখে আমাদের প্রথম গত বছরের 2020-এর প্রথম সংক্রমণের প্রথম ঘটনাটি ঘটে। বোধহয় 10 দিনের ভিতরে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
কিন্তু 2 সপ্তাহের ভিতরে সরকার প্রথম তার প্রণোদনা কর্মসূচি নিয়ে এসেছিল। এইটা পৃথিবীর, বাংলাদেশের এই ঘটনা যে কোনো পৃথিবীর তড়িৎ প্রতিক্রিয়ার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বাংলাদেশে থেকেছে। এবং আপনাদের আমি স্মরণ করিয়ে দেই যে 1 বৈশাখ গত বছরের আগে প্রধানমন্ত্রী যে বক্তৃতাটি দিয়েছিলেন, সেই বক্তৃতার ভিতরেই আগামী দিনের নীতি নির্দেশনাটা ছিল। আমি আপনাদের সেই নীতি নির্দেশনাটা স্মরণ করিয়ে দিই। উনি বলেছিলেন আমরা 4টে জিনিস করব। প্রথম যেটা করব সেটা হলো যে আমরা ব্যক্তি খাতে সমর্থন দেব, প্রণোদনা দিব। দ্বিতীয় বলেছিলেন যে আমরা বাজারে তারল্য দিব, যাতে সকলের বিনিয়োগযোগ্য হাতে টাকা পয়সা থাকে, বিশেষ করে ব্যবসায়ীদের। তৃতীয় উনি বলেছিলেন আমরা সরকারি ব্যয় বাড়াবো, সরকারের পক্ষ থেকে ব্যয় বাড়ানো হবে। এবং চতুর্থ বলেছিলেন সুরক্ষার কর্মসূচিকে আরও বিস্তৃত করা হবে। আপনি এখন এই 4টি নির্দেশনার প্রধানমন্ত্রীর সাথে আপনি মিলিয়ে দেখেন যে এই বাজেট সেটার সাথে মিলল কিনা। এটার সাথে প্রথম সমস্যাটা হলো যে দ্বিতীয় অতিমারির যে ধাক্কাটা আসছে, এই বাজেটে তার স্বীকৃতি নাই। যেহেতু স্বীকৃতি নাই, সেহেতু প্রধানমন্ত্রী যে ওই নির্দেশনাটি ছিল ওইটার ধারাবাহিকতা আমি এখানে দেখতে পাইনি। উনি তো প্রথম ধাক্কাতে এই নির্দেশনাগুলো দিয়েছিলেন, তাহলে দ্বিতীয় ধাক্কায় এই নির্দেশনাগুলো আরও জোরদার হয়ে আসার কথা। জোরদার হয়ে কি এসেছে? আমি বলছি না। কোন জায়গায় আসেনি? প্রথমটাতে কিছুটা হয়েছে। প্রথমটাতে সরকার ব্যক্তি খাতকে সচল করার জন্য, রপ্তানিকে চালু করার জন্য, এমনকি এই বছর যেটা আমি প্রশংসা করি, অভ্যন্তরীণ বাজারমুখী শিল্পায়নের জন্য প্রচুর জিনিস সমর্থন দেওয়া হয়েছে। এটা ঠিক আছে। দ্বিতীয় লক্ষ্য করে দেখুন, যে তারল্য দেওয়া হয়েছে ব্যাংক ভিত্তিক মনিটারি পলিসি, সেটা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা নিতে পারেনি, ব্যবহার করতে। 23% নাকি ব্যবহার হয়নি শুনেছি। ইনফরমাল যারা তারা তো পায়। এবং অপ্রাতিষ্ঠানিক, এইটিতে আমি আসছি, অপ্রাতিষ্ঠানিক খাত তার ভিতরে ছিলই না। এই যে বলেন আপনারা ব্যবসায়ী বান্ধব, কোন ব্যবসায়ী বান্ধব? প্রাতিষ্ঠানিক বড় ব্যবসায়ী বান্ধব। আমার ক্ষুদ্র, মাঝারি এবং অপ্রাতিষ্ঠানিক খাত তো এই ব্যবসায়ী বান্ধব না। সে তো পরিষ্কার করেন যে কোন ব্যবসায়ী বান্ধব। তৃতীয়ত নেত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে উনি এই যে সরকারি ব্যয় বাড়াবেন। দেখুন, গত মাননীয় মন্ত্রী বসা আছেন, আমি ওনার সামনে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশিকার অংশ হিসেবে সাম্প্রতিককালে সবচেয়ে কম সরকারি ব্যয় হয়েছে গত বছর, এবং 50% বাস্তবায়ন করা যায়নি। অতিমারির সময় তো হতেই পারে, অতিমারিতে তো খরচ। কিন্তু আপনি তাহলে যদি অতিমারির সময় হয় গত বছর, তার আগের বছর এর চেয়ে বেশি হয়েছিল, তাহলে কি গত বছর আগের বছরের চেয়ে খারাপ অবস্থা ছিল? প্রবৃদ্ধির হিসাব তো তা বলছে না। প্রবৃদ্ধির হিসাব বলছে আপনি তার আগের বছরের চেয়ে ভালো করেছেন, আর অন্যদিকে আপনি বাস্তবায়ন করেছেন রাষ্ট্রীয় বিনিয়োগ আপনার গত বছরের চেয়ে কম। দেখুন, এখানে আমি তথ্য নিয়ে এখন এই মুহূর্তে আসছি না। চতুর্থ প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল যে আমরা বিস্তৃত করব আমাদের সুরক্ষা। দেখুন, গত বছর, এবং আমি হিসাব করেছি, আপনাদের এই হিসাব আলগাভাবে আছে, এই তর্ক করে লাভ নেই, 0.5% আপনি প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেননি। খাদ্য সাহায্য গতবার যেটুকু হয়েছিল তার আগের বছর প্রথম দিকে, এইবারও সেটা হয়নি। প্রধানমন্ত্রীর নিজস্ব 2,500 টাকা করে দেওয়ার, সেটা 50 লক্ষ, 36 লক্ষের বেশি আমরা দিতে পারিনি। আবার হয়তো তাদের কাছে ফিরে যাচ্ছি, যেখানে আপনার 4 কোটি নতুন দরিদ্রের কথা বলছি, তাদেরও আমরা দিতে পারিনি। সে তো আমি যেটা বলতে চাচ্ছি, প্রধানমন্ত্রীর গত বছরের নির্দেশিকা ঠিক ছিল, আমি সেই নির্দেশিকার প্রতি বিশ্বস্ত আছি, এবং সেইটার ভিত্তিতে এইবারের যে বাজেটে হয়েছে তার কোনো অংশে আছে, বাকি অংশে নাই। এই জায়গাটাই আমার আক্ষেপ। জি, প্রধানমন্ত্রী, আপনার কাছেই আসি। শুনলেন আপনি যে জায়গাটাতে আক্ষেপের কথা বলেন, মাননীয় মন্ত্রীর দিক নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বা প্রথম ধাপেই যে 7-10 দিনের মধ্যে যে একটা প্যাকেজ নিয়ে আসছেন, সেটা সকলকে উৎসাহিত করেছে, সকলেই সেদিকে তাকিয়েছিল। আমরা দেখেছি যে 50 লক্ষ যারা অতি দরিদ্র, তাদের মধ্যে 36 লক্ষ টাকা পেয়েছে। আপনি কিন্তু একটা অনুষ্ঠানে বলেছিলেন মিস ফায়ারিং হয়েছে, দেখা গেছে একজন 2-3 করেও পেয়েছে। সেটি জনপ্রতিনিধিদের ভুলের কথাও বলতে পারেন বা দুর্নীতি অনিয়মের কথা বলতে পারেন। কিন্তু এবার সবচেয়ে যেটি বিবেচনা রাখার দরকার ছিল সেটি স্বাস্থ্য খাতকে। আমরা কিন্তু অনেক আগ থেকে, আপনারা বলছেন, সরকার বলছে, সবাই বলছে স্বাস্থ্য খাতকে সেভাবে বিবেচনা রাখা হবে, কিন্তু যে যোগ বিয়োগ করে হিসাব করে দেখা যাচ্ছে এই খাতে কিন্তু সেই অর্থে, যেমন গত বছরের বাজেট ছিল 32,731 কোটি টাকা, আর এবারে করা হচ্ছে 29,247 কোটি টাকা। তাহলে সেই অর্থে কি স্বাস্থ্য খাতে, যেখানে এখন আমার সাতক্ষীরা একটা RT-PCR মেশিন যন্ত্র আমরা বসাতে পারছি না, অথচ সেই অঞ্চলে আমাদের এখন করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, আমাদের রাজশাহীতে সেখানকার মধ্যে করোনার টেস্টকে এখনো পর্যন্ত সেভাবে সকলের দ্বার প্রান্তে নিতে পারেনি। তো এই স্বাস্থ্য খাতে বরাদ্দের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু গতবার যা ছিল তার কাছাকাছি অবস্থানে রয়েছে, কিন্তু আমরা তো ভেবেছি বা সকলে ভেবেছে এইটা অন্ততপক্ষে আরও অনেক বেশি হবে। তো সেই জায়গাটাকে কিভাবে আপনি মূল্যায়িত করবেন?
আসলে তো আরও অনেক বেশি আছে। কীভাবে বলছি, আপনি স্বাস্থ্য খাতের যে মাঠের যে লেআউটটা আপনি দেখছেন, সেখানে আপনি কম দেখছেন। কারণ প্রথম দিকে যে আমাদের একটা অগোছল অবস্থা ছিল, স্বীকার করব, সেটাকে পার হয়ে আমরা মোটামুটি একটা স্টেবল অবস্থাটা বলছেন, কোন অগোছল অবস্থাটা ছিল? প্রথম যখন কোভিড আমাদেরকে আক্রমণ করে, আমাদের তো সবাই জানে যে আমরা হাসপাতালগুলোতে অনেক জায়গায় আমরা ইভেন একটা বেডেরও অনেক জায়গায় অভাব ছিল, অক্সিজেন দিতে পারেনি, এক্স্যাক্টলি অক্সিজেনের অভাব ছিল, বেডের অভাব ছিল, রুগী ফেলে চলে যাচ্ছে, এরকম করুণ অবস্থা সৃষ্টি হয়েছিল। সেইটা থেকে মাসখানেকের মধ্যে উঠে দাঁড়িয়ে তারপর একটা স্মুথ কার্ভ আস্তে আস্তে বেয়ে এখন মোটামুটি স্টেবল একটা পজিশনে আছে। এখন আপনি যদি অসুস্থ হন, আপনি একটা বেড পাবেন, একটা অ্যাটেনশন পাবেন, অক্সিজেনও পাবেন, এই পর্যায়ে আসে। এই যে প্রায়োগিক দিকটা মাঠে বিস্তৃত, এখানে আমাদের প্রথম দিকে যে ডিমান্ড ছিল যে লেভেলের, এখন কিন্তু সেই লেভেলের ডিমান্ড নয়। তাহলে বেশি টাকা কোথেকে আসছে? আমি বললাম বেশি আসছে করোনা ভ্যাকসিনের জন্য, যে নতুন 10,000 কোটি টাকা ভ্যাকসিনের জন্য আমরা আলাদা রেখেছি। কারণ এই মুহূর্তে যেহেতু আমাদের ওই সিচুয়েশনটা মোটামুটি স্টেবল পর্যায়ে আছে, তাহলে আমাদের ভ্যাকসিনটা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 70% যদি আমরা ভ্যাকসিনেট না করতে পারি যে কোনো সোসাইটিতে, সে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করবে না। আমরা বৈজ্ঞানিক নই, বৈজ্ঞানিকরা যেহেতু কথা বলেছে, এটা আমাদের মানতে হয়। সেই সুবাদে আমরা ইতিমধ্যে, যেহেতু আমাদের এখানে একটা এগেইন একটা মিসহ্যাপ হয়ে গেছিলো, যেখানে আমরা চুক্তি করেছিলাম, যেখান থেকে পাওয়ার আশাবাদী ছিলাম, খুব কনফিডেন্ট ছিলাম, সঙ্গত কারণেই সেটা নানা কারণে হয়নি, অ্যাক্সিডেন্টের কারণে, তাদের দোষ নয়, এটা দোষারোপ। সেটাও কিন্তু সমালোচনা আছে যে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের সাথে বা একটি দেশের সাথে কেন ছিল, কেন হাইন্ডসাইট এখন অতি নির্ভরশীলতা হয়তো বা এখানে পেছনে তাকিয়ে হয়তো আপনি এখন ক্রিটিসাইজ করতে পারেন। ওই সময় যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তখন তো কেউ উচ্চকিতভাবে বলে নাই এক জায়গায় কেন। সেখানে তো চীন থেকেও ভ্যাকসিন নিয়ে তারা ট্রায়ালের জন্য আসছিল, অন্য জায়গা থেকে অফার আসছিল না, বাট বাই দ্যাট টাইম আমরা ওখানে একটা পর্যায়ে পৌঁছে গেছিলাম। সে কারণে এবার আমরা একটা লেসন গ্রহণ করলাম যে আসলে একটা চুক্তি বা এক জায়গার উপর নির্ভরশীল না হয়ে এসব ক্ষেত্রে 2-4 জায়গায় হওয়ার নির্ভরশীল হওয়া ভালো। করোনা গতিবিধির সম্বন্ধে কেউ কোথাও নিশ্চিত ছিল না। আর অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা বিশাল একটা গুডউইল আছে গ্লোবালি, অ্যাস্ট্রাজেনেকার নাম আছে, সুইডিশ, অক্সফোর্ড, ব্রিটিশ মিলে, এবং তারা তৈরি করবে এটা ভারতে, আমাদের প্রতিবেশী। কাছে থাকার ফলে রিসিপ্ট করা, নিয়ে আসা, ডেলিভারি অনেক বেশি হয়। এবং তাছাড়া তো অবশ্যই ভারতীয় সিচুয়েশন আমাদের সিচুয়েশন অনেক মিল আছে, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন, বিতরণ ইজি হবে। এই সকল বিবেচনায় সরকার, আমি মনে করি সঙ্গত কারণেই এটা করেছিল। উভয় যে মিসফায়ার হবে কেউ চিন্তা করতে পারেনি, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের এখন যেটা হলো যে আমরা অতি দ্রুত আমরা বিকল্প পথ, কারণ এখানে একটা খেলা চলছে। আমি ভেরি সরি টু সে, বিশ্বের নাগরিক হিসাবে এই করোনা ভ্যাকসিন নিয়ে কিন্তু তথাকথিত উন্নত দেশের আচরণ কোনো কোনো ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য নয়। তারা অনেকেই ভ্যাকসিনটাকে লুকোচুরি করেছে, ভ্যাকসিনটার তারা স্টক যেগুলো বাজারে ছিল ওটাকে কিনে ঘরে লুকিয়ে রেখেছে। ইউরোপিয়ান ইউনিয়ন মামলা করেছে ব্রিটিশদের বিরুদ্ধে এই ভ্যাকসিনের সাপ্লাই সম্বন্ধে, এগুলো সব পরিষ্কার। এই যেখানে অবস্থা ছিল বড় বড় মোড়লদের মধ্যে, আমাদের মতো একটা রাইজিং ইকোনমির পক্ষে এখানে তখন কিন্তু আমাদেরকে নিয়ে সমালোচনা আছে। আমরাও তো এই ভ্যাকসিনটা ক্রয় করবার জন্য একটি প্রতিষ্ঠানকে এককভাবে দিয়ে দিয়েছি, আমরাও কিন্তু সেই জায়গার মধ্যে সমালোচনার ভাগিদার হয়েছি। দেখা গেছে একটা বিশেষ কোম্পানি এত কোটি টাকা তারা লাভ করে ফেলেছে, সেই জায়গাও তো আমাদের এখানেও একটা বাণিজ্যিক ব্যাপার ছিল বলে আমরা দেখেছি। ঝুঁকির বিবেচনা, লাভের প্রশ্ন এখানে নয়। এমন একটা ঝুঁকি আমাদের সামনে ছিল, জীবন মরণের প্রশ্ন। এত খুঁটিনাটি পাল্লা দিয়ে মেপে কার কত লাভ হয়ে যাচ্ছে, কে পেয়ে যাচ্ছে, এটা আমরা তো কোনো ব্যক্তিকে ফেভার করা হয়েছিল কিনা, সেখানে কোনো বিশেষ কোম্পানিকে ফেভার করা হয়েছিল কিনা না। ফেভার ডিসফেভার এটা মানসিক একটা বিষয়, আপনি দেখবেন বসে ঠান্ডা মাথায়। আমি সে আলোচনা ছিলাম না, সুতরাং আমি সে বলাও ঠিক না। আমাদেরকে বিবেচনা এইটা করতে হবে যে আমরা কোনো ব্যক্তি সে করি নাই, আমরা একটা বিশ্বব্যাপী পরিচিত একটি সংস্থা নামের সঙ্গে নেগোশিয়েট করেছি। তার এজেন্ট হয়তো ছিল আমাদের প্রতিবেশী, সেটার কারণগুলো আগে বলেছি কেন করলাম আমরা। এখন আপনি অন হাইন্ডসাইট বলতে পারেন যে এদের সঙ্গে না করে ওদের সঙ্গে করলেন না কেন। দেয়ার আর থাউজেন্ডস অফ অল্টারনেটিভস। আপনি যেটা নিয়েছেন সেটাই তো বিচার করতে হবে। আমরা স্বীকার করেছি এটা মিসফায়ার করে গেছে, নট ফর আওয়ার ফল্ট, সাপ্লায়ার ফল্টও নয়, ভারত এটা ইচ্ছে করে করেন নাই, হয়ে গেছে। আমরা
কত দ্রুত আমরা অন্যখানে যেতে পারি, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আপনি বলেন যে ওরা তো তখনও এসেছিলো, হ্যাঁ আমি অস্বীকার করছি না, হয়তো এসেছিলো, ইন্টারনাল খবর কত ছিল আমি জানি না, এখনও তারা এসছে, দে আর স্টিল আওয়ার ফ্রেন্ডস, এবং তারা এখন আমাদের কাজ হবে এটা অতি দ্রুত নিয়ে এসে মাঠে নামার। সেক্ষেত্রে স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে যেটা বলছিলাম, যে আপনি বলছিলেন যে না ঠিকই আছে, বরাদ্দ বেশি বাড়ানো হয়েছে, কোন ফিল্ডে বরাদ্দ ঠিকই আছে, কিভাবে সেটি? যেমন ধরুন ফিল্ডে যে লেভেলে আমরা গত স্পেশাল প্রকল্পগুলো দিলাম স্ট্রেংথেনিং করার জন্য, ক্যাপাসিটি বৃদ্ধির জন্য, তারা করছে, দে আর স্টিল স্পেন্ডিং দ্যাট মানি, তারা শেষ করেনি। যেটা এটার বাস্তবতার হার নিয়ে অনেকে প্রশ্ন করে যে কই খরচ তো করতে পারলো না, অনেকগুলো খরচ দেখাও যায় না। তার ফলটা স্বাস্থ্যক্ষেত্রে, আমি কালকেও কথা বলেছিলাম, খুব বিরক্ত হবে, স্বাস্থ্যক্ষেত্রে গেইনগুলো অনেক সময় নজরে পড়ে না। মাতৃমৃত্যুর হার কমলো, শিশু মৃত্যুর হার কমলো, বাচ্চাদের পেটের কৃমি কমালাম, গোড়ায়ু বাড়লো, এইসব অঙ্কের হিসাব মানুষের মধ্যে গ্লেয়ারিং না। পদ্মা সেতু বানালাম, চাকচিক্য ব্যাপার, এটা দেখার মতো জিনিস। মেট্রো রেল আসছে, দেখার মতো জিনিস, মানুষ ইমপ্রেসড হয়, মুগ্ধ হয়। কিন্তু এই যে গোড়ায়ু 6 মাস বাড়লো, এটা কাকে ইমপ্রেস করবে? পদ্মা সেতু বা মেট্রো রেল নিয়ে তো কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিসের নানা রকম সূত্র এখানে আছে। আসলে আমরা পদ্মা সেতু করে আমাদের কতটুকু লাভ, কতটুকু ক্ষতি, কি হলো, ক্ষতি বলছি না, কতটুকু আমরা লাভবান হতে পারবো, সে আলোচনা কিন্তু রয়েছে। আমি ডক্টর দেবীর ভট্টাচার্য, আমি স্বাস্থ্য খাত নিয়ে কথা বলছিলাম, সে জায়গায় মাননীয় মন্ত্রী যেটি বললেন যে আসলে মাঠ পর্যায়ে সেটি হয়তো বা বেশি রয়েছে, কিন্তু নানা রকম যোগ বিয়োগ, নানা সূত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় একই রকম রয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে আসলে আপনারা, আমাদের দেশে আলোচনার একটি বড় প্রবণতা হলো সবাই বরাদ্দ নিয়ে আলোচনা করে। আমি মনে করি বরাদ্দটা গুরুত্বপূর্ণ, কিন্তু যথেষ্ট আলোচনার জন্য যথেষ্ট নয়। যেমন আপনি শুরুতে বললেন যে বড় বাজেট এবং বড় ঘাটতি, আমি যেমন অর্থনীতিবিদ হিসেবে এটার সাথে একমত না। কারণ কিছুটা মন্ত্রী মহোদয় বলেছেন বড় অর্থনীতির বড় বাজেট হবে, এটি স্বাভাবিক। আমি বলে থাকি বঙ্গবন্ধু জাতীয় আয়ের 15% দিয়ে বাজেট বানিয়েছিলেন স্বাধীনতার পরে, এবারও আমরা 15% দিয়েই জাতীয় আয়ের বানিয়েছি, বুঝেছেন? হয়তো 15%টা অংশ হিসেবে বড় টাকায়, কিন্তু অংশ অনুপাতে কিন্তু বাড়ে নাই। অনুপাতে বাড়তো যদি, আমাদের এটা 18 থেকে 20-22 হওয়া উচিত ছিল। বাংলাদেশের যে প্রয়োজন, এই মুহূর্তে যে উন্নয়ন সম্ভাবনা, এই মুহূর্তে যে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশে যাওয়ার যে প্রয়োজন, সেটার জন্য আমাদের সরকারি ব্যয় বাড়ানো দরকার। প্রধানমন্ত্রীর 4টে নির্দেশনা, 4র্থ নির্দেশনার কথা আমি আপনাদের স্মরণ করাচ্ছি, সেহেতু সরকারি ব্যয় আরও বাড়ানো দরকার ছিল। এখন আমার খরচ, আমার আয় হলো 10%, দেশজ আয়ের খরচ হলো 15 থেকে 16%, ঘাটতি থাকে 5 থেকে 6%। এই 5-6% নিয়ে এত চিন্তা করার কিছু নাই, এটা আমি মনে করি না এটা কোনো বড় বিষয়। কারণ এই ঘাটতি ম্যানেজ করার, মানে এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বাংলাদেশের অর্থনীতি আছে। যেটা নিয়ে চিন্তার বিষয় থাকে, এই ঘাটতিটাকে অর্থায়ন করব কিভাবে। যদি আবার এখানে আবার অনেকেই সমালোচনা করে বেশি মাত্রায় বৈদেশিক সাহায্যে নির্ভর। আরে বাবা, বৈদেশিক সাহায্য তো আমার অনুদান, বিনা পয়সায় পেয়েছি অথবা রেয়াতি সুদে পেয়েছি, ওইটা আমার জাতীয় সঞ্চয়পত্র বিক্রি করে যে টাকা পাই তার চেয়ে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে, সেহেতু বৈদেশিক সাহায্য আরও বেশি ব্যবহার করা উচিত, এইটা আমরা বলে থাকি। কারণ কয়দিন পরে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে গেলে এই টাকা আর আসবে না, সেহেতু এখনই খরচ করার সময়। সেহেতু আমাদের এখানে অনেক ধরনের মানে ঘটনা আছে। আমি আপনাকে শুধু স্বাস্থ্যের ব্যাপারে এইটুকু বলি, যতগুলো আমি বলেছি গত বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি সাম্প্রতিককালে সবচেয়ে কম বাস্তবায়িত হয়েছে, যে কারণেই হোক, তার ভিতরে স্বাস্থ্য খাত সবচেয়ে কমে হয়েছে। যখন আমার সবচেয়ে অতিমারির সময় ছিল, স্বাস্থ্য সেবা যে বিভাগটি আছে সেটা তার 50% খরচ করতে পারেনি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন এবং সঠিকভাবে নির্দেশ দিয়েছিলেন, প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে আমার হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, আইসিইউ বেড করতে হবে। ওনারা 32%ও করতে পারেন নাই। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে যদি না হয়, আর আমরা কি সমালোচনা আর কি বলবো বলে না, এটার ভিতরে তো আমার হতাশার জায়গা আর থাকে না। সমস্যাটা হলো যে শুধুমাত্র বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতে হবে না। অতিমারি দেখিয়েছে স্বাস্থ্য খাতের ভিতরে যে মৌলিক সমস্যাগুলো আমার রয়ে গেছে, সেখানে আমার যে গুণমান সম্পন্ন সেবা, এটার যে মূল্য নির্ধারণ পদ্ধতি, এটার যে সরকারি ক্রয়, আপনারা জানেন 10 টাকার জিনিস 1000 টাকায় কিভাবে কেনা হয়েছে, কেনার পরে সেটাকে ব্যবহার না করা, এইগুলিকে পরিবীক্ষণ করার জন্য বলা হয় যারা ক্রয় করেন আর যারা ব্যবহার করেন দুটোকে আলগা করতে হবে, নহলে এটা স্বার্থের সংশ্লেষ ঘটে,
কলুষ সংশ্লেষ ঘটে, এইটাকে ভাগ করতে হবে। এবং এইটার জন্য একটা স্বাস্থ্য কমিশন করা এখন খুবই জরুরি, যারা নিরপেক্ষভাবে পুরো জিনিসটাকে বিচার বিবেচনার ভিতরে নিবে। আমি আপনাকে এখানে বসে বলতে চাই, যেটা আমি মানে আশা করি এটা অসত্য প্রমাণ হবে, এই অতিমারি খুব দ্রুত পৃথিবীর বুক থেকে যাচ্ছে না। আমাদের এটার সাথে টিকে থাকার জন্য আমার স্বাস্থ্যসেবাকে নতুনভাবে চিন্তা করে দাঁড় করাতে হবে। এবং এটা স্বাস্থ্য কমিশনটাকে আমি মনে করি এটার ভিতরে স্বচ্ছতা আনার জন্য এক ধরনের জবাবদিহি কাঠামো আমাদের দাঁড় করাতে হবে। উপরন্তু অথবা অল্টারনেটিভ, যদি আপনি আমাকে বলেন, সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো সংসদীয় স্থায়ী কমিটি আছে, আপনি আমাকে হিসাব করে বলতে পারবেন গত 1.5 বছরে কয়টা সংসদীয় স্থায়ী কমিটির মিটিং হয়েছে স্বাস্থ্য সম্পর্কিত, এবং তারা এই ব্যয় এই সরকারের জনগণের প্রতিনিধি হিসেবে কতখানি দেখেছে? আমি তো জনপ্রতিনিধিদের সেই অর্থে কোনো ভূমিকা দেখি নাই। জবাবদিহিতার জায়গাটা, যদি ওই জবাবদিহির জায়গা না থাকে, আমাকে বিকল্প জবাবদিহিতার জায়গা সৃষ্টি করতে হবে। এইটি আমার এই স্বাস্থ্যের ব্যাপারে বক্তব্য। নিশ্চয়ই নিশ্চয়ই মাননীয় মন্ত্রী, আমরা ফেসবুকে দেখেছি যে আপনার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনি আপনার সেলফোনটি হারিয়ে ফেলেছেন, এবং আপনাকে আজকে অত্যন্ত পুরাতন সেলফোন হাতে দেখতে পাচ্ছি, হয়তো পূর্বে ব্যবহারকৃত কারো কাছ থেকে, পরিবারের কারো কাছ থেকে, আপনার নিজেরই একটি পুরাতন সেলফোন দেখতে পাচ্ছেন। যে সেলফোনটি আপনি খোয়া গেল, কিভাবে খোয়া গেল একটু আমাদের দর্শকদের বলবেন কিনা? অত্যন্ত সাধারণ ঘটনা, যে কোনো সমাজে হতে পারে। আকসার এই দেশে, বিদেশে, উন্নত দেশে, সাদা বাড়ি যেটা হোয়াইট হাউস, তার সামনেও মাঝে মাঝে এরকম ঘটনা পড়ি, শুনি আমরা। যাকে সেটা নয়, আমি যেটা বলি যে হ্যাঁ, এটা ঘটনা হয়েছিল অবশ্যই, এবং সেটা যেহেতু আপনার সম্মানিত দর্শকবৃন্দ, এটা এমন কোনো ঘটনা ছিল না, জানতে চেয়েছিল, আমার বলা এটা দায়িত্ব আমি মনে করি, আমি একজন নাগরিক এই দেশের। ওটা ঠিক 6:45 7টার দিকে, আধো একটা সময় থাকে, ওই সময় বিজয় সরণিতে আমি আসছিলাম অফিস থেকে। আমার ত্রুটি নয় এটা, আমার দেশে তো অবশ্যই আমার অধিকার আছে কাজ নামা বা না নামানো। একটু হাওয়া খাওয়ার ইচ্ছা ছিল। আমি সন্ধ্যার সময় আমি কাজটা নামিয়ে, গাড়িটা দাঁড়ানো ছিল ট্রাফিক লাইটের জন্য বিজয় সরণির ওখানে। আমি তখন ওই আমার হাতে মোবাইল ছিল, আমি বোধহয় মাঝে মাঝে ওই CNN TNN বা নিউজ টিউজ শুনি, দেখি, বা গানও শুনি মাঝে মাঝে, ট্রুথফুল, বা কোনো নিউজও পড়ি কিছু একটা। এটার মধ্যে একটা মানে আমি দেখছিলাম, মনোযোগ ছিল ফোনের দিকে, নজর অবশ্যই একদম ছিল। এবং আমি একদম জানলার কাছে বসে, আমার অভ্যাস সবসময় চিরদিনের, গাড়ির সিটে তখন তাই ছিলাম, এবং জানলার অর্ধেকের বেশি নামানো ছিল। ঘটনাটার যেটা হলো ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে, আমার বয়সে মানুষ, যে কত দ্রুত ছিনতাই হতে পারে। এইটা যেমন আমার হাতে কোথাও আমি কিছু টের পাইনি। এটা আজ একটা ম্যাজিক, একটা ভোজবাজির ব্যাপার, চিলের ছোঁয়া বা যাই বলুক, আমি মানে সম্পূর্ণ হতভম্ব হয়ে গেছি। হাত লাগলো না, আওয়াজ হলো না, নড়াচড়া হলো না, কিন্তু আমার মোবাইলটা চলে গেল। এবং কয়েক সেকেন্ড লাগছে আমার এই জিনিসটা বুঝতে যে কী হলো। তখন আমার সামনে যিনি আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সদস্য থাকেন আমাদের সঙ্গে, গানম্যান বলা হয়, তিনি বসা ছিলেন। বেচারাও তো এখন যা হয়, সারাদিন ডিউটি করেছে, সন্ধ্যার সময় তো একটু সবাই থাকে, জীবন ছিল হয়তো। তো আমি বলছি এই আমার তো মোবাইল নিয়ে গেল, কী রে ভাই? তখন সে ঘুরে নিজেও বুঝতে আরো 10-20 সেকেন্ড লাগছে, নামছে লাফ দিয়ে, নেমে দৌড়াইয়ে গেছে। তখনও গাড়ি কিন্তু ট্রাফিকে দাঁড়ানো আছে, ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার হয় নাই। গিয়ে আরও 2-3 মিনিট ঘুরে টুরে এসে, আর ওই লোক ন্যাচারালি সে পার হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ ইট আর কি। তো আমি যেটা বলতে চাই এটা, যে এটাতে অনেক অন্য কিছু পড়া, অন্য কিছু দেখার বিষয় না। আমি শুনলাম ইন্টারেস্টিং, কে নাকি কোথায় কোন টক শোতে এটা বলছে, এই মোবাইলে অত্যন্ত গোপনীয় রাষ্ট্রীয় তথ্য ছিল, কোনো তৃতীয় রাষ্ট্র এটাকে লুক লাগিয়ে নিয়ে গেছে। আমি সেই লেভেলের মানুষও নই, আমার কিছু তথ্য এরকম থাকেও না, এবং আমি সকলকে আশ্বস্ত করতে চাই আমার এই মোবাইলে কিছু নাম্বার ছাড়া তেমন কোনো মশলাপাতি তেমন কিছু নাই, কারো আগ্রহ জাগরুক কোনো বিষয় ওখানে নাই। তো মোবাইলটি লক করা হয়েছে, বন্ধ করা হয়েছে কিনা? আমি সঙ্গে সঙ্গে আমি বাসায় এসে 15 মিনিটের মধ্যে আমার পিএস সাহেব গ্রামীণ ফোনে ফোন করেছে, ফোন করে ব্লক করেছে, করে একটা নতুন সিম জোগাড় করে এই নাম্বারটা তারা একজন লোক বাসায় এসছে আমার গ্রামীণ ফোনের যারা এই কাজ করে, এবং বসে আমার আঙুলের টিপ নিয়ে উইদিন হাফ অ্যান আওয়ার আমি আবার আমার ফোন ইউজ শুরু করেছি। কিন্তু পরে ভাইবার হোয়াটসঅ্যাপে যেটি বলছে রাষ্ট্রীয় গোপন তথ্য থাকতে পারে, রাষ্ট্রীয় গোপন কিছু ছিল না আমার কাছে। আচ্ছা, আমি রাষ্ট্রীয় গোপন নিয়ে ডিল করি না। আচ্ছা, আমি ওই পর্যায়ে নই, এবং আমার তোমার আগ্রহ এই সম্বন্ধে নেই। রাষ্ট্রীয় গোপন না থাকলে দেশের অনেক গোপন ছিল, অনেক টেন্ডার হয়, অনেক বাজেট হয়, অনেক কিছু হয়। রাষ্ট্রের ব্যাপারে আমার একমাত্র আগ্রহ বলেই ফেলি হলো
যে আমার গ্রামের মানুষগুলো টিউবওয়েল পাচ্ছে কিনা, একটা সুন্দর স্যানিটারি ল্যাট্রিন পাচ্ছে কিনা, স্কুলের বাচ্চারা গেলে বসতে পারছে কিনা, এগুলো আমার আগ্রহ, আজীবনের আগ্রহ, এখনও আগ্রহ, আগামীতে থাকবে। অন্য কোনো ব্যাপার আমার তেমন আগ্রহ নেই। তো সেক্ষেত্রে যে মোবাইলটা খোয়া যাবার কারণের জন্য আপনি কি মনে করেন না আসলে যে মোবাইলটা নিয়ে গিয়েছে নিশ্চয়ই একটা অনৈতিক কাজ করেছে, কিন্তু কি কারণের জন্য এই মানুষগুলোকে রাস্তায় নামতে হচ্ছে, কি কারণের জন্য এই ধরনের কর্মযুক্ত হতে হচ্ছে? এই যে সামাজিক নিরাপত্তা খাতের কথা আমরা যে বলছি, সেই নিরাপত্তা খাতে বিঘ্নিত হওয়ার জন্যই কি মানুষ এরকম পথ বেছে নিচ্ছে কিনা? এমন কোনো সমাজ আছে যে এটা হয় না? আমার তো জানা মতে নেই। কম বেশ হতে পারে, সেটা মাপজুকের ব্যাপার, গবেষণা করতে পারেন বা অন্য কেউ করতে পারে। হয় এই সম্বন্ধে কোনো, এবং ইট ইজ এন অ্যাক্সিডেন্ট, জীবনে নানা ধরনের গাড়ির পতাকা লাগানো ছিল এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। অনেকে সে তো পতাকা দেখার বিষয় নয়, তার নিবদ্ধ হলো দৃষ্টি মোবাইল ফোনের উপরে। খুব সাহসী দাঁড়ানো গাড়িতে পতাকা ছিল, দাঁড়ানো গাড়ির পতাকাটা সাধারণত পথ পথ করে না, সুতরাং দৃষ্টিতে আসে না, ও পেঁচিয়ে ওই রডের মধ্যেই থাকে, যা আমার দেখেছি। আর সবচেয়ে একটা প্রথমে বলছিলাম যে এটা সময়টা ছিল আবছা আবছা, আজান হয়ে গেছে, আজানই হয়ে গেছে তখন ওই সময়টা। সুতরাং এইটা, এবং সে যে একটা পেশাজীবী, তার পেশায়, এবং একটা দক্ষ পেশাজীবী, দক্ষ ছিনতাইকারী, অ্যাবসলিউটলি আমি তাকে বলবো, এটা স্বীকার করতে হবে, সে একজন দক্ষ পেশাজীবী। আমিও একজন পেশাজীবী, অতটা দক্ষ নাও হতে পারি। সে তার কাজটা নিখুঁতভাবে করেছে। তার মানে তার মধ্যে অত্যন্ত একজন পুলিশ সামনে বসে আছে, বুঝতেই পারেন। আপনি কি এই রাস্তায় যখন গাড়ি যায় আপনি কি পুলিশের ক্লিয়ারেন্স পান না? আমরা তো দেখি মন্ত্রী মহোদয়রা গাড়ি ওয়ারলেসে ফোন ফাঁক করতে থাকে, সেটি কি আপনি পাননি যে আপনাদের গাড়ি রাস্তা দাঁড়িয়েছিল? না, আমার সঙ্গে কোনো এসকর্ট গাড়ি আমি নিই না, আই মুভ অ্যালোন। সেটা কোনো বেটাগিরি নয়, আমি করি না আর কি, এমনি ভালো লাগে না, আমার ইচ্ছা। পোপা বাজানো তো হয়তো বাজানোর কোনো মানে নেই, বিপদ হলে সেটা ভিন্ন কথা, ওইটা বিপদে বা ইমার্জেন্সিতে বাজাবার কথা। আমার সঙ্গে যিনি থাকেন তিনি মোটামুটি, তাকে এইভাবে বলাও আছে যে হয়তো এটার দরকার নেই, লেট আস বি কমফোর্টেবল, আমি চাইছিলাম। না, আপনি কখনো এই প্রোটোকল ব্যবহার করতে চান না? যে আপনি প্রোটোকল তো ব্যবহার করছি আমি, আমার গানম্যান থাকাও তো একটা প্রোটোকল। মানে সেক্ষেত্রে ট্রাফিক ক্লিয়ারেন্সটা আপনি না, আমরা ওই জানিয়ে, ওইটা তার কাজ, যিনি আমার থাকেন, তো এটা প্রয়োজন হয় না। আমরা তো অর্ডিনারি ট্রাভেল, অফিস থেকে বেরিয়েছি, সন্ধ্যার সময় বাসা চলে যাব, ভয়ঙ্কর কোনো ব্যাপার এখানে নয়। সুতরাং ভেরি অর্ডিনারি একটা দিন, ভেরি অর্ডিনারি একটা ব্যাপার, এবং যে কোনো জায়গায় যে কোনো সময় হতে পারে। এর মধ্যে অন্য কিছু পাঠ করা বা অর্থ খোঁজা, আমি এটাকে মনে করি হয়তো সময় নষ্ট করা হচ্ছে। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনায় আর ফিরলাম না। প্রিয় দর্শক, যদি জানিয়ে রাখি, অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, যিনি কখনোই তার প্রোটোকলের মধ্যে এভাবে সিগন্যাল লাইটকে ভায়োলেট করে বা ট্রাফিক সুবিধা নিয়ে তিনি তার যাত্রাপথে কখনো করেনি, আমরাও দেখিনি। সেই জায়গার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমরা খুবই আশাবাদী হতে চাই যে আপনার মতন ব্যক্তিরা যদি আমাদের সরকারের, রাষ্ট্রের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে আমাদের দেশের যে উন্নতির কথা বলেছে সেটা এগিয়ে যাবে। আমরা একটু মূল আলোচনায় ফিরে আসি। আমরা সামাজিক নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, এবং সামাজিক নিরাপত্তার যে খাতটি, সেই খাতটি নিয়ে কিন্তু নানা রকমভাবে আলোচনা রয়েছে। আপনি মোটা দাগে বিশ্লেষণটাকে কীভাবে করবেন? না, আমি আপনার কাছে আসবো কিরণ, কিন্তু যে আপনি মন্ত্রী মহোদয়ের যে অভিজ্ঞতাটা আলোচনা করলেন, এবং একটি সময় আপনি একটু তির্যকভাবে বুঝতে চাইলেন যে এইরকম ছিনতাইকারীর সংখ্যা অতিমারি উত্তরকালে বেড়ে গেল কিনা তাদের এইটি হলো আপনার, তো আমি যা বুঝেছি যে অন্তর্নিহিত প্রশ্নের অন্তর্নিহিত অর্থ। আমি আপনাকে বলতে পারি, এবং গবেষণা আছে কিনা সেটাও মন্ত্রী মহোদয় বললেন যে এটা বিষয়, এবং পৃথিবীর সব দেশে হয়, ঠিকই বলেছেন। স্বভাবগতভাবে অনেকে থাকে এগুলির ব্যাপারে, আবার অনেকে সস্তা শ্রমের মাধ্যমে এটা করে। আমার চোখের সামনে অন্তত 2বার ফার্মগেটের সামনে রিক্সা থেকে মোবাইল নিয়ে গেছে, আর মন্ত্রীর গাড়ির ভিতর থেকে নেওয়াটা একটু বেশি হয়ে গেল, কিন্তু রিক্সা যাত্রীরা এটা প্রায়শই মোকাবেলা করেন, তাদের অলংকারও নিয়ে যায়, তাদের ব্যাগ টান দেয়, এবং তার ফলে আপনাদের বাংলাদেশে মানে নিহত হয়েছেন মহিলা গৃহবধূ, সেই রকম ঘটনা আমাদের আছে। বিষয়টা হলো এখন বেড়েছে কি বেড়েনি। আমি আপনাকে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, গুলশানে আপনার সুপারমার্কেটে যে কোনো আপনি বাজার করতে যান, কোনো একটি সময় আপনি দেখবেন ভদ্রস্থ মানুষরা, মহিলারা বোরকা পরে, তারা ভিক্ষা চায় না, তারা বলে অনেক ক্ষেত্রে আমাকে 2 কেজি চাল কিনে দেন। বুঝেছেন? এইটাই হলো নব্য দরিদ্র চরিত্র, যে তারা আগে সচ্ছল ছিল, তারা 333-তেও ফোন করতে অনেক সময় অস্বস্তি বোধ করে, কিন্তু 333-তে নাম্বারটা চালু করাটা একটা বৈপ্লবিক কাজ হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই নব্য দরিদ্র আছে, এই নব্য দরিদ্ররা আছে আপনার, যারা আপনার মানে মানে একটার সাথে আয়ের সাথে একটা জড়িত। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি
চাকরি না থাকে আপনি বাড়ি ভাড়া দেন না, যে বাড়ি ভাড়া দিয়ে চলতো সে তখন আর তারটা চলে না, সে তখন আবার আরেকজনকে শিক্ষা দিত, ছেলেদের পড়াশোনার ব্যয় দিতে পারে না, এটা চক্রাকারে ঘুরতে থাকে। সেই জন্য অর্থনীতির নিয়ম হলো এইরকম অতিমারির সময়ে আপনি টাকাটা এমন মানুষের হাতে দিবেন, আমরা অর্থনীতি ভাষা বলি প্রপেন্সিটি টু কনজিউম, যার প্রান্তিক হার ভোগ করার বেশি। অর্থাৎ আপনাকে যদি 100 টাকা দেওয়া হয়, আপনি 90 টাকা আপনার খরচ করার দরকার করবে না, 10 টাকা খরচ করবেন, কারণ আপনার ইতিমধ্যে সব কিছু আছে। কিন্তু যার কিছু নাই তাকে যদি 100 টাকা দেন, সে 100 টাকার 90 টাকাই খরচ করবে এবং সেই 90 টাকায় নতুন চাহিদা সৃষ্টি হবে, আরেকজন এটা পাবে। আমার অর্থনীতি বলে যে এইবারের বাজেটে এই মানুষগুলোর হাতে আরও বেশি অর্থ দেওয়ার দরকার ছিল, প্রত্যক্ষ অর্থ সাহায্য দেওয়ার দরকার ছিল। উন্নত দেশে কি করেছে? উন্নত দেশে যেহেতু ট্যাক্স পেয়াররা টাকা দেয়, তাদের সোজাসুজি টাকাগুলো দিয়েছে। আমার দেশে এরা তো ট্যাক্স পেয়ার না, যেহেতু কর আয়ের ভিতরে তারা নাই, তখন আমাদের এদের চিহ্নিত করার দরকার ছিল। এদের চিহ্নিত করার জন্য অনেকেই বলেন কিভাবে করব। দেখেন 1.5 বছর গেছে, আমরা তো ভ্যাকসিনেশনের জন্য অ্যাপস ব্যবহার করে তো মোটামুটিভাবে সবাই যারা দিয়েছেন পেয়েছেন, একবার না দুবার করেছেন, এটা কিন্তু খুব ভালোভাবে, যেটুকু হয়েছে ভালোভাবে হয়েছে, সেটার কৃতিত্ব সরকারকে দিতে হবে যেটুকু ভ্যাকসিনেশন হয়েছে। কিন্তু এইটাকে ব্যবহার করে আপনি যে নতুনভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করবেন, এটা করলেন না। কথা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে এই গরিব মানুষগুলোকে চিহ্নিত করা যেত। কিভাবে? এখন জানেন আপনার যে ফোনের আপনার যে ব্যবহার, ওই ব্যবহার দেখে বলা যায় ওই লোকটা গরিব না বড় লোক, বুঝেছেন? যদি 10 গিগাবাইট কেনে আপনি বুঝবেন সে এক রকমের লোক, যে আধা গিগাবাইট 1 বাইট কেনে সে আরেক রকমের লোক। এই রকম আচরণের ভিত্তিতে এই গরিব মানুষগুলোকে, নতুন দরিদ্রগুলোকে চিহ্নিত করার সুযোগ ছিল। আমরা এটা করি নাই, কারণ আমরা তাচ্ছিল্যে অনীহার ভিতরে ছিলাম গত বছর, যে আর আমাদের বোধহয় করোনা আমরা ম্যানেজ করে ফেলেছি। না, সেটা তো সরকার বলতে চায় যে অতি দরিদ্রের হার সে হারে বাড়েনি বা একেবারে। এটা তো আমি এই মুহূর্তে তথ্যভিত্তিক আলোচনা করতে চাচ্ছি, অন্য আলোচনার কথা। সরকার বাড়েনি এ কথাটা বলেছেন, তথ্য নাই আর বাড়েনি কিন্তু এক কথা না। সেহেতু সরকারও বলে নাই যে বাড়ে নাই। আমাদের কথা হলো যে আমরা পরিষ্কারভাবে অন্তত 4-5টি গবেষণা প্রতিষ্ঠান দেখিয়েছি, 1.5 থেকে 2 কোটি মানুষ কর্মসংস্থানের ঝুঁকিতে আছে, 10 থেকে 15% আপনার দরিদ্র সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ আপনি তাদের জন্য তো নগদ প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। নগদ প্রণোদনা তো 5 লক্ষ, আমি 4.5 কোটির আলোচনা করছি। আপনি কোন অংশে? আপনি তো 10, 15, 20% তো আমি এটা, আপনি ভ্যাকসিনেশন কভার করতে পারছেন না 5 বছরে, আপনি প্রণোদনা কভার করবেন। 50 লক্ষকে দিতে চেয়েছেন, 36 লক্ষকে দিতে পেরেছেন, আর আপনার 4 কোটি নতুন দরিদ্র মানুষ আছে, তার আপনি তথ্য ভান্ডার তৈরি করেন নাই। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এবারের বাজেটে সোজাসুজি মানুষের হাতে টাকা দেওয়ার প্রয়োজন ছিল, নগদ অর্থ। এই নগদ অর্থ দেওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার ছিল সেটা গত 1 বছরে করা দরকার ছিল, এবং করার সক্ষমতা এই রাষ্ট্রের আছে, আমাদের রাষ্ট্রে আছে। মোবাইল ব্যাংকিং থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় এটা করা কেন হয়নি বলে আপনি? আমি মনে করি অস্বীকারের মনোভাবের কারণে এটা সরকার করে নাই। সরকার এটাকে স্বীকৃতি দিতে চায় নাই যে এই অতিমারিটা আমাদের জন্য বড় ধরনের প্রলয়ঙ্কর হবে, আমার 5-10 বছরের অর্জনকে ধুয়ে নিয়ে যেতে পারে। এই যে মধ্যবিত্ত, সরকার অস্বীকার করবে কেন? এটা তো বিশ্ব মহামারী। আমিও তো তাই বলি, আমার রাষ্ট্রের, আমার সরকারের, আমি তো তাই মনে করি। এটা তো সরকারের সমালোচনা না, কারণ এটা সরকার তো সৃষ্টি করে নাই এই ভাইরাসটাকে। সেহেতু অস্বীকৃতির মনোভাব কি জন্য হবে? না, সেটি কি সমালোচকরা বলছে অস্বীকৃতির মনোভাব, নাকি না আসলেই অস্বীকৃতির মনোভাব? আমি তো আপনাকে প্রমাণ হিসেবে বলছি গতবারের অর্থমন্ত্রীর ভাষণ। উনি বলেছেন সেপ্টেম্বর অক্টোবরের নাগাদ সবকিছু নর্মাল হয়ে যাবে। এবারের ভাষণের ভিতরে একটি মাত্র লাইন আছে দ্বিতীয় অতিমারির কথা, সেটাও মনে হয় শেষে কোথাও কোন সময় ঢোকানো হয়েছে। আপনি এই অতিমারিকে কেন্দ্র করে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ কি আছে? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি বলছেন শিক্ষার কথা, শিক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে 1.5 বছর ধরে আমার স্কুল কলেজ বন্ধ। আপনি দেখেন প্রথম বৈপরীত্য কি করেছেন আপনি? কওমি মাদ্রাসা চালু রেখেছেন, সাধারণ শিক্ষা বন্ধ করে দিয়েছেন। কি জন্য? এটার ভিতরে বৈপরীত্যের আচরণ হলো না? তাহলে যদি ওনারা যদি কওমি মাদ্রাসার ভিতরে যদি ওনারা
মানে সুরক্ষায় থাকতে পারে, আমার অন্য বাচ্চারা কেন? কওমি মাদ্রাসার ছেলেমেয়েরা এক ধরনের নিম্ন আয়ের মানুষ, সে কারণে তারা কোথায় যাবে কোথায় থাকবে সেই বিবেচনা মনে করেন আমার প্রাথমিক শিক্ষায় কি উচ্চ আয়ের মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে? কওমি মাদ্রাসা একেবারে নিম্ন আয়ের মানুষ। এই গবেষণা আপনার সাথে আমি অন্যভাবে আলোচনা করব। কওমি মাদ্রাসায় যে ছেলেটি আছে বা মেয়েটি আছে তার আরেকটি ভাই পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে, পরিবারের এইটার ভিতরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, দারিদ্র পরিস্থিতিতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে, সে একজনকে এখানে দেয় একজনকে ওখানে দেয়। এটার কথা আমি পরে আসতেছি। তারপরে আপনি দেখেন ওখানে অনলাইনে শিক্ষা, আমার যারা অনলাইনে শিক্ষা দিবে তাদের নিজেদেরই কোনো ট্রেনিং নাই এই ব্যাপারে, কেমন করে এটাকে ব্যবহার করবে। দ্বিতীয়ত 75% কোনো ডিভাইস নাই, যেটা স্মার্টফোন নাই, এবং চুরি করা স্মার্টফোনও তাদের কাছে যে পৌঁছায় কিনা আমার সন্দেহ। তো তারপরে তাদের 1 গিগাবাইট কিনতে যেই 10 গিগাবাইট কিনতে যেই টাকা লাগে 1000 টাকা সেই দেওয়ার সামর্থ্য নাই, ব্রডব্যান্ডের স্থিতিশীলতা নাই, ওখানে অনেক সময় বিদ্যুৎও থাকে না। তাহলে 10-15% বেশি ওই ছেলে মেয়েদের কিছু নাই। এর ভিতরে আমি প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি, আমি স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান, আমি আপনাকে বলছি আমার 10-15% নারী মানে পরীক্ষার্থী ছিল এসএসসি, তাদের সবার বিবাহ হয়ে গেছে, তারা কেউ ফর্ম ফিল আপ করে নাই, পরীক্ষা দিবে না, এবং শ্বশুর বাড়ি থেকে তাদের দিবে না। এই যে এবং তারা কেউই 18 বছরের উপরে না। তাহলে দেখেন বাল্য বিবাহ কিভাবে বেড়ে গেল, শিক্ষা থেকে ঝরে পড়লো। এটাকে মোকাবেলা করার জন্য আমার বাজেটের কোনো সংবেদনশীলতা আছে? তাদের কেন ট্যাব দেওয়া হবে না পুরো বাংলাদেশে আমাদের ছেলে মেয়েদের? সেইভাবে তো আমরা বাংলাদেশকে সেই সক্ষমতার জায়গায় নিতে তো নিশ্চয় সময় লাগবে। আমি দ্বিমত করছি, আমরা আলোচনার মধ্যে কেন আনি না? আমাদের মৃত্যু হার কমেছে, আমাদের যে বয়সের যে আমরা দেখেন এখন কিন্তু মানুষের বয়স সীমা বেড়েছে, আমরা সেই জন্যই তো ট্যাব দিতে পারি না। আমরা এত কিছু আমাদের দেশের মধ্যে আমাদের হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, আমরা এই প্লেন করছি, আমরা ওই আলোচনাগুলো তো যুক্ত করতে পারি যেটা ট্যাব দেওয়ার সক্ষমতা অর্জন হল। মহোদয় একটু আগে বলেছেন ওগুলো হলো দৃশ্যমান উন্নতি, আর এইগুলো হলো সফট উন্নতি। দৃশ্যমান উন্নতি মানুষের যদি টেকসই না হয়, পদ্মার সেতুর উপর দিয়ে কি আমার পুষ্টিহীন মানুষগুলোকে হেঁটে যাবে? ওদের তো লাগবে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই নীতির ভিতরে আপনাকে স্বাস্থ্যের কথা বলছি, এই যে ছেলে মেয়েগুলো ঝরে পড়লো এই যে সময়কালে অতিমারির, এদের স্কুলে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি কি কর্মসূচি দিলাম? এটার ভিতরে তো নাই। শিক্ষার ভিতরে আপনাকে বলছি, এমপিওভুক্ত যে এমপিও নন এমপিও শিক্ষকরা আছে কত সংখ্যার ভিতরে, এই তাদের পরিস্থিতি কি, আয়ের পরিস্থিতি, তারা কোনোদিন এই চাকরিতে কিভাবে ফিরবে, এবং তাদের যদি যেদিন ফিরবে তারা কিভাবে চলবে আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর, এই চিন্তাগুলো তো রাখতে হবে। আমাদের তো দেশের ভিতরে একটা মানে এক ধরনের তো বিপর্যয় আছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই মানুষগুলোর জন্য যেটুকু করা হয়েছে বাজেটের ভিতরে, এর চেয়ে বেশি করার ক্ষমতা বাংলাদেশের আছে, সেইটা করা কেন হলো না? এইটি আমাদের দুঃখ। আপনি আমাকে মেট্রো রেল দেখাচ্ছেন, আমি তো বলছি মেট্রো রেল যে দেশ করতে পারে সে তার নাগরিকের সুরক্ষা দিতে পারবে না কেন? সেই স্বীকৃতি তো আমরা দিতে চাই না। তাইরই তো আপনি এখন আবার অনীহার কথা, অস্বীকৃতির কথা বলছেন। এখন আমিও তো এটাই বলছি যে এখানে মনোভঙ্গির সমস্যা আছে। আমি আজকে আরেক জায়গাতে বলেছি যে অর্থমন্ত্রী মহোদয় রাস্তা বড় করেছেন, কিন্তু রাস্তায় গাড়িতে প্যাসেঞ্জারে গরিব মানুষ তুলতে ভুলে গেছেন। গাড়ি ঠিকই চলছে, রাস্তাও বড় হয়েছে, কিন্তু গরিব মানুষ ওই গাড়িতে উঠতে পারেনি। আমার বক্তব্য হলো এই যে এই বাংলাদেশের যে সক্ষমতা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলীর নিচে টানেল, পদ্মা ব্রিজ, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, এই মেট্রো রেল, এই দেশ যেটা করতে পারে সেই দেশে আমার অভুক্ত মানুষগুলোকে আমি মানে হাওয়া দিতে পারবো না, সেই মানুষগুলো তার দারিদ্র তার এই মুহূর্তে দেনার দায় থেকে মুক্তি দিতে পারবো না, সেই বাচ্চা মেয়েগুলোকে স্কুল থেকে ফেরত চলে যাচ্ছে তাকে বাল্যবিবাহ থেকে কাটতে পারবো না, শিশুশ্রম শুরু হয়ে যাচ্ছে সেগুলোকে নজরে নেব না। এটা কিরকম ভাবে কথা? এইটা তো এই যেই সরকার আছে এই সরকারের রাজনৈতিক চেতনার সাথে তো এটা মেলাতে কথা না। এই সরকার তো যেই নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেই নির্বাচনী ইস্তেহার তো দরিদ্র বান্ধব নির্বাচনী ইস্তেহার। আজকে কেন হঠাৎ এটা ব্যবসা বান্ধব হয়ে গেল? দরিদ্ররা কোথায় গেল? তারা কেন এই গাড়িতে উঠতে পারছে না পদ্মা রেলের, পদ্মা সেতু আর ব্যবসা বান্ধব হলেই তো সেখানে কর্মসংস্থান হবে, এবং ব্যবসা বান্ধব হলে তো এটা হবে না। কিরণ আপনাকে বলছি, ইতিহাস বলে, আপনার অর্থনীতি বলে, যখন দুর্যোগ আসে তখন সকলে বাজার দিয়ে সুবিধা পায় না, কারণ তাদের একটু আগে অর্থমন্ত্রী বলেছেন না যে কেউ যার মেধা আছে, যার পুঁজি আছে সে নিবে,
সে একটু বেশি নিবে, এই ঠিকই তো বলেছেন। সেহেতু যার মেধা আছে পুঁজি আছে সে পাবে, আর যার কিছু নাই সেও সমান নাগরিক, সে পাবে না। তার জন্য সরকারকে প্রত্যক্ষ অর্থ সাহায্য দিতে হবে। নিশ্চয়ই আমরা সেই আলোচনা আপনার কাছে আবারও ফিরবো। আমরা যে আলোচনাটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বললাম, আমরা সেই জায়গা থেকে একটুখানি আসিনি, আলোচনা হয়েছে, নিশ্চয়ই আপনিও করতে পারেন সেই আলোচনা। আমরা সামাজিক নিরাপত্তা যে খাতটি রয়েছে সেই খাতের মধ্যে আমরা দেখেছি যে সঞ্চয়পত্রের যে সুবিধাটা বা পেনশন যে জায়গাটা সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এতে কি সামাজিক নিরাপত্তা খাতটা থেকে আলাদা করলে কোনো অসুবিধা ছিল কিনা? না, অসুবিধা মোটেও না, এটা দেখতে হবে। ফুলিয়ে পাপিয়ে দেখানো হচ্ছে। হিস্টোরিক্যালি একরকম দেখেন, পেনশন কিন্তু আগে থেকে ছিল। সামাজিক নিরাপত্তা কিন্তু আমাদের সরকারের 96-এর প্রথম যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী, তখন কিন্তু ওইটার সৃষ্টি হয়। এবং সৃষ্টির সময় ওই যে নিয়ারেস্ট ওইটার ওই ধারণার কাছাকাছি ছিল পেনশনটা। পেনশন কিন্তু কোনো গিভেও না, এটা তার পাওনা, এটা দায়, সে চাকরি করে অর্জন করেছে। কিন্তু যেহেতু একটা মডেল ওখানে কল্যাণকামী ছিল, পাওনাটাকে কেন আবার সামাজিক নিরাপত্তার মধ্যে রাখা? ওটার মধ্যে দিয়ে শুরু করা হয়েছিল বিকজ কনভেনিয়েন্ট। ওনারা একটা অর্থনীতিতে যে প্রথম যে দোকান বাজারে যে বসে তার কিছু অ্যাডভান্টেজ থাকে, পরে আরো অনেকে দেখা দেখে এসে মাছ নিয়ে বসে ওই রকম পারচেজ করতে পারে, আগে যে সে বিক্রি করে ফেলে। এক্স্যাক্টলি, ওই জায়গায় বাজার বসে যেখানে অলরেডি একজন মাছওয়ালা আছে। এখানে এই আমাদের সামাজিক কল্যাণ খাতে, সামাজিক ধারণা খাতে এই একটা মডেল আমাদের সামনে ছিল ব্রিটিশ সময় থেকে, পেনশন খাত, সেইটা ভ্রূণ হিসাবে আছে। ওইটা কিন্তু স্থবিরের মতো আছে। কিন্তু এই যে যে সামাজিক নিরাপত্তা যেটা এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। প্রথমে এটা ছোট ছিল, এখন এটা ওটাকে ওভারটেক করে। কি এখন এখান থেকে সরিয়ে নেবার কোনো আপত্তি নেই, নেওয়া যাবে। এটা ম্যানেজমেন্টের প্রশ্ন, কারণ টাকা তো আলাদাই আছে। যে টাকাটা সামাজিক নিরাপত্তা যাচ্ছে, এটা শুনতে ভালো শোনা, সামাজিক নিরাপত্তা খাতে অনেক বড় ফান্ড, সেই কারণের জন্যই করা কিনা? না, আমার মনে হয় এইভাবে এটা একটা মানুষ ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। না না, আমি মনে করি এইটা একটা মডেল আমার কনভেনিয়েন্ট ছিল আমার কাছে, যে রূপে আমরা শুরু করেছি। নাও দ্যাট আমরা মোটামুটি দাঁড়িয়ে গেছে এই যে সোশ্যাল সেফটি নেট, এটাকে আলাদা নিজস্ব একটা, যেমন ব্রিটিশ গভর্নমেন্টে কি ওয়ার্কস অ্যান্ড পেনশন নামে কি একটা আলাদা মিনিস্ট্রি আছে যারা এগুলো দেখে থাকে, আমাদের এখানে করা সম্ভব। আমার মনে হয় এই চাপ যেটা জনমত সৃষ্টি হচ্ছে, আপনারা প্রশ্ন করছেন, সবাই বলছে গভর্নমেন্টের কোনো ডিফারেন্ট নাম নয়, গভর্নমেন্টের মধ্যে এই ধরনের ব্রেন কিছু আছে, কম আর বেশি এক লাইনে একটা সাযুজ্য আসে, আসবে। এটা আমি অত ভয়ঙ্কর কিছু দেখছি না। ওই মানুষগুলোর অত হক আছে, যারা তো নাগরিক, এবং তাদেরকে রেখে তাদেরকে সঙ্গে নিয়ে ওই সোশ্যাল সেফটি নেট বাড়িয়ে এমন সময় আসবে দেখা যাবে যে এটা একটা ছোট একটা অংশ, তখন এটাকে ভিন্ন করে দিলে যায় আসে না। জি, সামাজিক নিরাপত্তা খাত নিয়ে কথা বলছিলাম। মাননীয় মন্ত্রী আসলে সেই বিষয়টা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলবার চেষ্টা করেছেন আসলে চেষ্টা অব্যাহত রয়েছে, এবং একই সাথে যারা অতি দরিদ্র হয়েছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নানা ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তো এই আলোচনাটা যদি শেষ করলে আমরা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে যাবো, যে কি পরিকল্পনা গ্রহণ করছেন, আসলে কিভাবে। অ্যাকচুয়ালি এই যে আমাদের দু ধরনের সহায়তা, যারা একদম মার্জিনাল পিপল, একটা তো সরাসরি যেমন টেলিফোনের মাধ্যমে বা 10 টাকা কেজি চাল, বিনামূল্যে চাল সহায়তা দেওয়া। সেদিন আবার ডিসিদের দ্বারা বোধহয় তালিকা তৈরি করে 35 লক্ষ পরিবারকে 2,500 করে টাকা দেওয়ার আর একটা পরিকল্পনা ঘোষণা করে। এইগুলো সরাসরি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে লং টার্ম 500 বা 700 টাকা দিয়ে যেটা দিচ্ছি এখন, এটাকে এক্সপান্ড করে আমাদের গোলটা হলো সরকার, আমি যতদূর বুঝি, একটা ইউনিভার্সাল পেনশন প্ল্যান ফর অল সিটিজেন্স করার। এবং এই যে আমাদের হাতে যে এখন বর্তমান ব্যবস্থাপনাটা আছে, সোশ্যাল সেফটি নেট বা পেনশনের দুইটা মিশনও, এইটাকে ডিসেগ্রিগেট করে নিয়ার ফিউচার ওইটাকে আরও বাড়িয়ে একটা সম্পূর্ণভাবে একটি পুরো, উনি যেটা বললেন বারবার যে এই অর্থনীতির, এই দেশের সেই ক্ষমতা আছে। আই অলসো এগ্রি উইথ হিম, আমি এখনো মনে করি আছে, কিন্তু এটাকে এক লাফে করার মতো রাজনৈতিক অবস্থান আমাদের নেই, টু বি ভেরি অনেস্ট। কারণ কায়েমি কিছু ব্যাপার স্যাপার আছে, আগের থেকে চলে আসছে। এইটা আমাদের মতো একটা ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্টের পক্ষে সার্জারি করে কেটে দিয়ে নতুন প্রতিস্থাপন করা পলিটিক্যালি আনওয়াইজ। তো আমাদের কি, আমি যেরকম বুঝতে পেরেছি, এটা কোনো সিদ্ধান্ত নয়, পর্যায়ক্রমে ভোট প্রাপ্তিতে অসুবিধা হবে কি? অবশ্যই ভোট ইজ আওয়ার লাস্ট এইম ইন লাইফ।
আমরা ভোট ছাড়া বাঁচবো আমরা? তাহলে সেই ভোটের জন্য মানুষকে সুরক্ষা দিতে গিয়ে যদি চ্যালেঞ্জ হয় তাহলে সেই ভোট দিতে হবে। চ্যালেঞ্জ আমি করছি, আমরা বলছি যে আমরা আমাদের গোল ঠিক আছে, আমরা চাচ্ছি সবাইকে নিয়ে, কাউকে পেছনে না রেখে, ইভেন কি যারা এইটার কায়েমি স্বার্থ বললাম, যারা অন্যায়ভাবে বর্তমান সেন্সে এটা বুক করছে, তাদেরকে ফেলে দেওয়ার আগে আমাকে বিবেচনা করতে হবে, কারণ সেও নাগরিক, তার মুখে বোতলটা আছে অলরেডি, এটিকে আমি টান দিয়ে ছিঁড়ে দিতে পারছি না। সুতরাং পর্যায়ক্রমে যার মুখে একটু বোতল নাই কিন্তু একজনের 2-3টি বোতল নিয়ে নিচ্ছে, তার থেকে 2টা বোতল আমি আনবো, কিন্তু 3টি বোতল বার করতে পারবো না একসঙ্গে। আস্তে আস্তে কেউ কেউ অন্যায় একটা বোতলের প্রয়োজন নেই, কিন্তু সে মুখে 2টা বোতল নিয়ে বসে আছে। এগুলো উদাহরণ হিসেবে নাথিং রং। সুতরাং এইগুলাকে গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, ডিপেন্ডিং অন পপুলার ভোট, উইল হ্যাভ টু এইটাকে টেইলার করতে হবে। এতে জনপ্রতিনিধির দায় আছে কিনা, স্পেশালি আমাদের ইউনিয়ন পরিষদ বা অন্য জায়গা আছে, তাদের এই দায় আছে কিনা এই যে সরকারের যে নগদ প্রণোদনা বা প্রণোদনা? হ্যাঁ, দায় তো আছে। এই যে তালিকাটা আমাদের হাতে আছে, মন্দ বা ভুল যাই থাকুক কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরাই তো তৈরি করেছে এটা, এবং এটি ভাই নাও নিত্য এটা পরিশীলিত হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমরা যে সোশ্যাল সেফটির টাকা পয়সা দিচ্ছি আমাদের স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের মাধ্যমে, এর কোনো বিকল্প নেই আমার কাছে। আই উইল নট চুজ, থাকলেও আমি অন্য কাউকে করতে চাইবো না। আমি চাইবো এরাই করুক, একটু ভুল হোক, তবু এরা ট্রেন্ড আপ হোক এবং তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। এইটা আমাদের গণতান্ত্রিক। ভুল করছে নাকি দুর্নীতি করছে, কোনটা বেশি মনে হয়? ভুল এবং দুর্নীতি দুটার মিশেল হতে পারে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমাদের স্টাডি বলছে, আমাদের অভিজ্ঞতা বলছে কমছে এটা, এবং এই প্রবণতাটাকে আরও বাড়িয়ে দেওয়া উচিত। তবুও আমরা গণতন্ত্রকে বিশ্বাস করবো, স্থানীয় সরকারে বিশ্বাস করবো, এইটা আমাদের সাংবিধানিক দায়ও বটে, শুধু এইটা নয়, আরও অনেক কাজের জন্য। সুতরাং ছোটোখাটো যদি বিচ্যুতিও ঘটে, আমরা সেটা ওভারলুক করে আমাদের স্থানীয় সরকারকে কাজটা যেটা দিয়েছি তাদেরকে আগামীতে দিব, কারণ মনে করি এইদিকে আমাদের একটা চূড়ান্ত। তারা ভুল করুক আর দুর্নীতি করুক, তবু তাদেরকে শুধরানো। ঠিক এইভাবে আপনার ভাষায় আমি বলবো না, ভুল তো ইচ্ছাকৃত নয়, এটা ইউ হ্যাভ টু অ্যাকোমোডেট দ্যাট। দুর্নীতি করলে দুর্নীতির শাস্তি আছে, শাস্তি দেবো, কিন্তু তাই বলে তো প্লেন থামিয়ে প্লেন রিপেয়ার করা যায় না। প্লেন থামিয়ে প্লেন রিপেয়ার করার কোনো পথ নেই, কিন্তু প্লেন তো আকাশে ক্র্যাশ হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে, এই জন্য আপনাকে যেটুকু করার আপনি করবেন, কিন্তু তাই বলে তো আপনি বলবেন না 4টে ইঞ্জিন বন্ধ করে দিয়ে চলো আগে ঠিক করি। ইট মাস্ট রোল অন। ভোট কথা যেটা হলো যে এই যেটা চলছে সিস্টেমটা, বেনিফিশিয়ারি কিছু এখানে অন্যায়ভাবে হয়তো আছে এখনকার বিচারে, ব্রিটিশ সময়ের বিচারে ছিল না। ব্রিটিশদের প্রয়োজন ছিল একটা শ্রেণী সৃষ্টি করা যাদের মাধ্যমে তারা লং টার্ম থাকতে পারে। পাকিস্তানিদের মনের মধ্যে এইরকম একটা অভিলাষ ছিল যে এখানে একটা গোষ্ঠী সৃষ্টি হবে যারা আমাদের সঙ্গে থাকবে সবসময়, লং টার্ম জিন্দাবাদ দিবে। প্রত্যেকের থাকে এজেন্ডা, আমাদের সেই এজেন্ডা নেই, কারণ আমরা তো কেড়ে এনেছি আমাদের মাটিতে আমাদের ক্ষমতা, আমাদের সেই এজেন্ডা থাকার কথা নয়। এবং এটাকে রিফাইন করা এবং সার্জারি না করে ধীরে ধীরে পর্যায়ক্রমে, মানে ওষুধ খাইয়ে এটাকে ভালো করতে চান, মানে কাটাছেড়া না করে ভালো মনে হয়। আমার যে ব্রিফ নেই, আমি সরকারের পক্ষে কোনো ব্রিফ নিয়ে কথাটা বলছি না, আমি নিজের ব্যক্তিগত মত বলছেন। আপনার এলাকা কিরকম? আমি স্যারের কাছে আসবো, আপনার এলাকাটা কিরকম এরকম সামাজিক সুরক্ষা খাতে আপনি কি নজরদারি করতে? ভালো পজিটিভ বিচার দেখি। আমার তো হাওর এলাকা, আমার এক পোর্শনের এলাকা, চরম দারিদ্র ছিল সেখানে, পানি আগাম আসতে তো একদম বিনাশ হয়ে যায়, আর কিছু থাকে না। কিন্তু গত কয়েক বছর প্রাকৃতিক কারণে, ঝড়ের কারণে ফুরফুরে হাওয়া গ্রামাঞ্চলে, ফুরফুরে একটা মানসিক মনোভাব। এই যে ঢাকায় যে সকল বিষয় নিয়ে ওনারা বা আমরা বা আপনারা উচ্চকিত থাকে, অনেকগুলা খুব চমৎকার রিফাইন্ড বিষয় আছে যেগুলো অত্যন্ত উচ্চমার্গীয়, এগুলো গ্রামের মানুষের কনসার্ন খুব দেখি না। তারা মনে করে যে তেলের দাম ঠিক আছে, চালের দাম ঠিক আছে, ভালোই তো চালাচ্ছে, তারা মোটামুটি সুখী আছে মনে হচ্ছে। আপনার এলাকার মানুষ সুখে থাকে, আমরা চাই আপনার মতো এলাকার এমপি সাহেবের এলাকার মানুষ ভালো থাকবেন। আমরা সামাজিক সুরক্ষা নিয়ে কথা বলছিলাম, এবং এক জায়গার মধ্যে কিন্তু দাম ঠিক আছে, কারণ চালের দাম আপনারা জানেন যে গত বছর কিভাবে এটা 50 টাকার উপরে উঠেছে। এই মুহূর্তে সরকারি হিসাবে ওনার মন্ত্রণালয়ের যে হিসাব, যে মূল্যস্ফীতির ধারা, সেটাতে দেখা যাচ্ছে খাদ্য মূল্যস্ফীতি 0.5% বেড়েছে। সেহেতু আগামী এই যে যদি চাহিদা যোগানের সমস্যা, এবং যেহেতু খাদ্য আমদানি কম ছিল, পরে আবার হয়েছে খাদ্যের মজুদ কম ছিল, এটার ফলে বাজারে সিগন্যাল, এবং তারপরে চাল সংগ্রহ অভিযান, এটাতে অন্যান্য সমস্যা ইত্যাদি কারণে আগামী অর্থ বছরের জন্য খাদ্য মূল্যস্ফীতি একটি বড় দুশ্চিন্তার বিষয়, এবং কৃষকও তার ন্যায্য মূল্য পেয়েছে কিনা বিভিন্ন কারণে, এটা আরেকটা আলোচনা। আমি ফিরে আসি মন্ত্রী মহোদয়ের কাছে অন্য আলোচনা। উনি যেটা বলেছেন সামাজিক সুরক্ষা এবং পেনশন খাতে, উনি সঠিকভাবে এটা বলেছেন। এই সরকারের জাতীয় সুরক্ষা কর্মসূচি হিসেবে একটি কৌশলপত্র প্রস্তুত হয়েছে, এবং সেইটার অংশ হিসেবে কিন্তু
উনি যেভাবে ব্যাখ্যা করলেন এবং খুবই প্রয়োজনীয় ব্যাখ্যা, অর্থমন্ত্রীর বক্তৃতায় তো আমি সেটা পাইনি। আমার তো সেইটিই বক্তব্য। আজকে আলোচনা হয়েছে যে যেই সমস্ত সরকার যে সমস্ত কৌশল নিয়েছে সেগুলোর প্রতিফলন কি আমি বক্তৃতায় দেখেছি? দেখুন, শিক্ষা মন্ত্রণালয়ে একটি অতিমারি উত্তর পুনরুদ্ধার কর্মসূচি তৈরি হয়েছে এবং খুবই ভালো করে আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে। সেটার তো কোনো প্রতিফলন আমরা অর্থায়ন এবং আলোচনার ভিতরে আমরা এখানে পাইনি। সেহেতু সরকারের ভিতরে সমন্বয়ের বিষয়টি জড়িত। এখন যেটা করণীয় আছে সেটা হলো যে এখন যদি সমস্ত সরকারের ব্যয় দেখেন তাহলে 3% জিডিপির একটু বেশি সরকার পেনশন, সামাজিক সুরক্ষা, উপবৃত্তি, মাসিক ভাতা এগুলি সব যদি একত্রিত করেন 3%-এর কিছু বেশি। যদি পেনশন সরায় নেন এটা 2%-এর কিছু বেশি। এটা থেকে যদি আপনি ওই সমস্ত ভাতা উপবৃত্তি এগুলি সরিয়ে নেন গরিব মানুষের জন্য, সেটা আবার 1%-এর নিচে নেমে যাবে। আর যদি প্রত্যক্ষ অর্থ সাহায্যের কথা বলেন, এই অতিমারি ইত্যাদি, সেটা 0.5%-এর নিচে নেমে যাবে। আমার বক্তব্য হলো ওই 0.5%-কে 1% করা উচিত ছিল। এইটা করলে পরে এই গরিব মানুষগুলো, আমি এই যে কথাগুলো বলছি একেবারে সরাসরি গরিব মানুষের জন্য যেটা সেটা এখন 0.5% নিচে প্রত্যক্ষ এবং এটার সাথে আপনি গত যেইটুকু দেওয়া হয়েছে এটার উপর আমার আলগা লেখা আছে, সেটা হলো যেইটুকু অন্যদের ক্ষেত্রে বাস্তবায়ন হয় গরিব মানুষের এগুলি বাস্তবায়ন হয় কম। এবং আমরা সমালোচনা করি দুর্নীতি বন্ধ করার কথা, এটাতে আরো বেশি বাস্তবায়ন কম হয়ে যায়। সেহেতু মানে ধরেন একটা কোরাল বস্তি আছে, এখানে যে আপনি কি বাঁচবে না, গরিব মানুষ তো সবই দিয়ে দেন সবাইকে। স্থানিক আপনার হয়েছে হাওরের বা অন্যান্য জায়গায় আমফান আঘাত করেছে, বন্যা হয়ে গেছে, যাকেই দিবেন সেই কিছু না কিছু ক্ষতির ভিতরে আছেন। যখন অতিমারি থাকে না তখন এই চুলচেরা ভাবে দেখতে নাই। এটা তখন আপনি মানুষের হাতে টাকা দিবেন, মানুষের হাতে তারল্য দিবেন, সে যাতে সোনা গয়না বিক্রি না করে, সে যেন গরু বাছুর বিক্রি না করে, সে যেন ছাত্রদের শিক্ষা বন্ধ না করে, মেয়েটাকে যেন আগে আগে বিয়ে না দিয়ে দেয়, এইগুলি আমাদের ছেলেটাকে যেন কাজে না ঢুকিয়ে দেয় কোনো কোনো জায়গাতে দিনমজুর হিসেবে, এইগুলো আমাদের মনে রাখার ব্যাপার আছে। আমাদের অর্জন আছে, অর্জন চলে যেতে সময় লাগে না। এই গরিব মানুষ, বৈষম্য বাড়ছে, বৈষম্য সবসময় একটি সামাজিক অসন্তোষের বড় জায়গা। সেহেতু আগামী দিনে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এই মুহূর্তে আপনার সরকারিরা কিছু পায়, বেসরকারি লোকেদের কিছু পেনশন আছে, আর আছে সামাজিক সুরক্ষা। এইটা মিলে প্রায় 50-60% মানুষ, মানে 40% মানুষ, 60% মানুষ এর ভিতরে নাই। সেহেতু একটা সার্বজনীন পেনশন স্কিম করে পেনশনগুলোকে আলগা করে ফেলতে হবে আর সামাজিক সুরক্ষাকে আলগা করে ফেলতে হবে। এটার জন্য অন্যান্য তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান নেবে। সরকার এটা আলগা করতে পারে না, কারণ হলো তার যে পেনশন দায় আছে সব টাকা মিটানোর মতো তার এখন খরচ টাকা নাই। একেবারে শেষের দিকে মাননীয় মন্ত্রীর কাছে শেষ বক্তব্য, তারপরে যে কর্মসংস্থান নিয়ে একটু কিছু আপনার। আমি কর্মসংস্থান নিয়ে বলি, আপনার মন্ত্রী মহোদয়ের বক্তৃতা ভালো করে দেখেন। উনি প্রথমে বলেছেন 50% মানুষ যুবক, কিন্তু যুবকের কর্মসংস্থান সম্বন্ধে ওনার ওখানে এক প্রথাগত প্রশিক্ষণের কথা ছাড়া, আত্মকর্মসংস্থানের কথা ছাড়া আর কিছু নাই। আর কি আছে? 6 লক্ষ মানুষ, 7 লক্ষ মানুষ করে 21 লক্ষ মানুষ বিদেশে যাবে, এটা আছে। কিন্তু এই যে মানুষগুলোকে আপনি এত সুযোগ সুবিধা এই বাজেটের ভিতর দিয়ে দিলেন, তার ফলে যে কর্মসংস্থানটা হবে, তার জন্য যে আপনি মজুরি শ্রম, আধুনিক সমাজ মজুরি শ্রমের আধুনিক সমাজ, আধুনিক সমাজ কিন্তু আত্মকর্মসংস্থানের আত্মসম্মান, ওটার ভিতরেও যেটুকু আমাদের মানে এইটি হলো আধুনিকতার লক্ষণ। সেই মজুরি শ্রমকে আপনি তো করোনার সাথে প্রণোদনার সাথে মিলানেন না, বললেন না তো যারা যারা নিবেন তারা একটা মানুষকেও ছাঁটাই করতে পারবেন না। তারা তো বললেন না যে প্রতি 10টা নতুন মানুষের জন্য আপনার 0.1% প্রণোদনা আরও ভালো করে কার্যকর হবে। সেহেতু আপনি তো এটার সাথে ওটা মেলান নাই, আপনি সে পুরনো ধারাবাহিকতা ফিরে আসবো, আবার পুরনো চিন্তা আছে, কারণ নতুন পরিস্থিতিকে বিবেচনার ভিতরেই নেওয়া হয়নি। এটাই জায়গায় দুঃখ আমার। মানে কথাটা বারবার হলো, এই বর্তমান সরকারের যে রাজনৈতিক ঘোষণাপত্র আছে, চেতনা আছে, তার সাথে আমি কিছুতেই এই বাজেটের বিভিন্ন প্রাধিকার এবং বাস্তবায়নের জায়গাটা সেরকমভাবে আমি মিলাতে পারছি না। জি, আমরা শেষ করব। মাননীয় মন্ত্রী, একটা ছোট্ট করে উত্তর নিয়ে আমরা মূলত আপনার মূল্যায়নের দিকে যাব। আমরা দেখেছিলাম যে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনার এলাকারই লোক বোধ হয়, জনাব ইমরান আহমেদ সাহেব, তিনি এই যে প্রবাসীদের যে প্রেরিত অর্থের উপর 2%-এর জায়গায় 4% প্রণোদনা দিবার জন্য একটি সুপারিশ করেছিলেন। সেই জায়গাটা কিন্তু খুব লক্ষণীয় কিছু দেখা যায় না। এতে কি কোনো অফিসিয়াল সুপারিশ সম্বন্ধে অবহিত নই, তবে এটা একটা দাবি আছে বিভিন্ন মহল থেকে। আমিও এটা দাবি করি
এই 2% বাড়িয়ে 3 প্রবাসীদের জন্য, বাট নো, আমি ওইটা শর্ত, আমি এমনি ওয়াইডলি আমি এটার পক্ষে নই। আমি এখানে বিভিন্ন আয়ের প্রবাসী আছে, লক্ষাধিক ডলার আয় করে প্রবাসী আছে, $100 আয় করে প্রবাসী আছে। আমি এটা ক্যাপ করতে চাই বটম লেভেল, যার আয় হয়তো 2 আমরা জানি কার কত আয়, এখানে লুকাবার কোনো ব্যাপার নাই, চুক্তি সই করে যায়, সবকিছু আমার মন্ত্রণালয়ে আছে। আমি এটা ওয়াইড ওপেন ফর এভরিবডি, নাহলে ভয় কোনখানে? এখান থেকে বাক্সভরা টাকা গিয়ে আবার এখানে যাবে, এই সার্কিট ঘুরতে থাকবে, আমি মাঝখানে 2.5-3% করে বোনাস দিয়ে যাবো। দ্যাট সিচুয়েশন আই ডোন্ট ওয়ান্ট। এটা বাট আই উইল সাপোর্ট কম আয়ের যারা, নিম্ন আয়ের অবশ্যই 3-4 দিলেও আমি না বলবো না। জি, আমরা শেষ করতে চাই, আমরা প্রবাসীদের জন্য প্রণোদনা থাকুক, তবে সঠিক প্রবাসী কর্মী যারা নিম্ন আয় তাদের জন্য। যেহেতু প্রবাসীদের কথা বলছেন, আপনি আমাকে বলেন এই বাজেটের ভিতরে যে অসহায় প্রবাসীরা কর্মচ্যুত হয়ে বাংলাদেশে ফিরে এসেছে, তার জন্য কি আছে? আমি তো তাদের কথাও শুনি, তাই না? আপনিও তাদের নিয়ে কাজ করেন, সেহেতু তাদের জন্য আবার ফেরত পাঠানোর জন্য, তাদের এখানে যে ঋণ হয়েছে, যেখানে টাকা ওখানে রয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে এবং স্বাস্থ্যের বিধি ইত্যাদি রয়েছে, এদের জন্য চিন্তা করার দরকার ছিল। এইটা থাকলে আমি আপনাকে বলতেছি, শিক্ষার জন্য, স্বাস্থ্যর জন্য, এই যে অসহায় দোকানদারগুলো কাজ করতে পারে নাই, তাদের বিভিন্ন দেনা হয়েছে, তাদের জন্য, এগুলিকে ভালো করে চিন্তা করে একটা গ্রথিতভাবে একটি পুনরুদ্ধার কর্মসূচি দরকার। এই জায়গা তো সঠিক যে আমাদের অভিবাসী কর্মীরা তারা ফিরে এসে তারা সম্পদ হারিয়েছে, যাওয়ার সময় একবার সম্পদ হারিয়ে গিয়েছে, দেশে এসছে খালি হাতে। তাও একটা উদাহরণ দিতে পারি, এই যে আমাদের যে ফিলিং আছে, অত্যন্ত উচ্চ আয়ের দেশ, বললো না ফিরে আসতে এতদিন হোটেলে থাকতে হবে, এত টাকা আগে জমা দিতে হবে, দেবো না বলে নাই। সেখানে আমাদের মতো নিম্ন আয়ের দেশ, আমরা তো ওখানে 20,000 টাকা করে দিচ্ছি। ইজ ইট নট প্রুফ এনাফ যে আমাদের উদ্দেশ্য আন্তরিকতা আছে? নিশ্চয়ই। শেষ করতে চাই মাননীয় মন্ত্রী, আমরা এই বাজেটের ঘোষণা দেখলাম, আরো হয়তো বেশ কিছুদিন এটা নিয়ে আলোচনা হবে, তো আপনার মূল্যায়নে আসলে এই বাজেটের আরেকটু দিক নির্দেশনা কিছু আছে কিনা? যেহেতু আমরা দিক নির্দেশনা তো আমার নয়, আমি এই টিম প্লেয়ার, আমরা যে মডেলে আমরা এগোচ্ছি, যে অর্থনৈতিক দর্শন নিয়ে আমরা এগোচ্ছি, মুক্ত বাজার অর্থনীতি, কম্পেনসেশন ফর যারা অ্যাসেটের মালিক, এটা একটা সিস্টেম আমাদের, এইটাতে এটার ভালো ব্যবস্থা হয়েছে। কারণ সবচেয়ে বড় বার্তা যেটা এখানে আমি পজিটিভ দেখেছি, মেড ইন বাংলাদেশ। বাংলাদেশও তৈরি করে বাংলাদেশে বানানো, বাংলাদেশের বাজার যথেষ্ট বড় আছে, দ্যাট ক্যান ওয়ার্ক এজ এ স্পার্ক, এইটাকে প্রমোট করা হয়েছে। আর এসএমই সেক্টরে বা ছোটো খাত, এসএমইতে বাদ দেন, নিম্ন পর্যায়ের যে সকল উদ্যোগ আমাদের গ্রামাঞ্চলে হয়, ধান বাড়া হোক আর মুড়ি ভাজা হোক, সেইগুলোকে প্রতি স্বীকৃতি সরকার দিয়েছে, দ্যাট আই অ্যাপ্রিসিয়েট। কারণ আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র এখনও, যতই আমরা বলি না কেন, আমরা ম্যানুফ্যাকচারিং খাতে, গার্মেন্টস কিছু ছাড়া ওই পর্যায়ে আমরা নই। আমরা এখনও মাইক্রোচিপ বানাই না, উচ্চ ইন্টেলেকচুয়াল প্রপার্টি কিছুই বানাই না, আমরা এখনও শ্রমনির্ভর, মাংসপেশির 70% নির্ভরশীল গোটা ইকোনমি। ওখানে যে সরকার স্বীকৃতি দিয়েছেন, ওই সব কাজে স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা কি আসলে সরকারের ঘোষিত সে অর্থ সাহায্য প্রণোদনা, যেমন তা তো ব্যাংকের গেটেই ঢুকতে পারে না, তা তো ব্যাংকে গিয়ে টাকা পয়সা নেবে কিভাবে? ব্যাংকালারা কি তাদের কাছে যায়? কখনো তো যেতে শুনি না। ব্যাংকালারা যায় কার কাছে? সেই যে লোন নিয়ে কানাডা চলে যাবে, অস্ট্রেলিয়া চলে যাবে, ব্যাংকালারা তার কাছে যাচ্ছে না। যারা কানাডা চলে যায় তারা তো এই খাতে নয়, তাদের জন্য আলাদা স্ল্যাব আছে, সেটা উচ্চ দিক। এই নিচের দিকে যেটা অ্যাড্রেস করা হয়েছে, এখানে ডিস্ট্রিবিউশনের সমস্যা আছে কিছুটা, সবাই জানে, আমরাও জানি, কারণ এরা অনেকেই গ্রন্থিত নয়, এরা ব্যাংকে যায় না, আপনি ঠিকই বলেছেন। কিন্তু এখন প্রত্যেকে তো রিচ করতে পারবো না, উইনো মেজর পার্টকে যদি রিচ করতে পারি, একটা ক্রিটিক্যাল মাস যদি আমরা পৌঁছতে পারি এখানে, তাহলে আমরা মনে করি আমরা সফল হব, কারণ ইট উইল হ্যাভ এ মাল্টিপ্লায়ার ইফেক্ট অন দ্য মার্কেট। এইগুলোই ব্যাপার আর কি। সুতরাং এই বাজেট বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাবে, সেটি আপনার প্রত্যাশা? আমার বিশ্বাস। জি, 10 সেকেন্ডে। আমি 10 সেকেন্ডে বলবো যে আমাদের দেশে আইন আছে যে অর্থমন্ত্রীকে 3 মাস পর পরে সংসদে আর্থিক বিবৃতি দিতে হবে। আমাদের অর্থমন্ত্রীরা এই আইনকে নিজেরা বাস্তবায়ন করেন না, সেহেতু আপনি হিসাব করে দেখেন যে গত 1 বছরে কয়বার আর্থিক বিবৃতি দেওয়া হয়েছে। যদি বাজেটটাকে একটা ধরি, আর বাদ বাকি অর্থমন্ত্রীকে না বললে পরিকল্পনা মন্ত্রীকে তো পাচ্ছি আমরা। আমি আপনার এটা সংসদীয় ধারাবাহিকতার ইস্যু, এটা আপনাদের প্রত্যেকের মনে রাখা উচিত। আপনারা যতখানি উচ্ছ্বাস করেন বাজেটের সময় সাংবাদিক হিসেবে, আমরাও করি, এটা আমরা এটা বাস্তবায়নের সময় এটা ধারাবাহিকভাবে এটাকে
ফলো আপ করি না। সেহেতু অর্থমন্ত্রী সংসদে বাজেট বিবৃতি, আর্থিক বিবৃতি 3 মাস পর পর এটা যাতে ঠিক মতো হয় এটা লক্ষ্য রাখতে হবে, তাহলেই স্বচ্ছতা আসবে। 2 নম্বর, আপনার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আইএমএডি থেকে 3 মাস পর পর একটা ভালো এডিপির যে বাস্তবায়ন হচ্ছে তার প্রতি মনোযোগের দাওয়াত দিতে হবে। এবং আমি মন্ত্রী মহোদয়কে একাধিকবার বলেছি, শুধুমাত্র অর্থ ছাড় করার ভিত্তিতে বাস্তবায়নের মূল্যায়ন না করে প্রকৃত সুফলের ভিত্তিতে একটা মূল্যায়ন ভিত্তিক পর্যালোচনাকে দাঁড় করাতে হবে, এবং সেখানে জনগণের কণ্ঠস্বর সম্পৃক্ত করার ক্ষেত্রে উনিও স্থানীয় সরকারের পক্ষে বলেছেন। স্থানীয় সরকার মানে স্থানীয় প্রশাসন না, প্রশাসন আর সরকারের তফাৎ আছে, তো ওইখানে যুক্ত করতে হবে। এইটাই আমার আকাঙ্ক্ষা আগামী কয়েক মাসে। জি, আপনার কোনো আকাঙ্ক্ষার কোনো চমৎকার আকাঙ্ক্ষা, আমি তার সঙ্গে একমত। যত যাবে যত বাড়বে এদিকে হয়তো কৌশলের মধ্যে বেশ কম থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য আমাদের উভয়েরই দেশের মঙ্গলের জন্য। জি জি, প্রিয় দর্শক, আপনার ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যে ঘোষিত বাজেট, সেই বাজেট নিয়ে অনেক আলোচনা করলাম। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি এই বাজেটের বাস্তবায়ন হোক, বা এই বাজেটের যে বিষয়গুলো এখনও রিপেয়ার করার সুযোগ রয়েছে, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন এবং এই বিষয়ে গবেষণা করেন সিপিডি সম্মানীয় ফেলো রয়েছেন। তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বাংলাদেশকে যে মধ্যময় দেশে নিবার জন্য যে পরিকল্পনা গ্রহণ করছি, যে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেটি বাস্তবায়িত হবার প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের মুক্তমত এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।